তো এটা big O of n, এটা big O of log n, this is big O of log n in best case, at the average case, but it is worst case big O of n, it is also needed, but আমি বেস্ট কেস অ্যাভারেজ কেস গুলোকে ধরেই করছি। তো ধরো এই ধরনের কমপ্লেক্সিটি পেয়েছি which runs in polynomial time. এগ্রিড? সবাই এগ্রি করো এই বক্তব্যটার সাথে? আচ্ছা দাদা। হ্যাঁ স্যার। ঠিক তো? এটা এগ্রি করছো তো সবাই যে এগুলো সবই polynomial time? But if someone ask, মানে that means these all kind of searching technique depends on the length of the data structure or length of the list what we have, correct? ঠিক? কেউ একটু ইন্টারঅ্যাক্ট করো তাহলে আমাদের সুবিধা। But if someone says or someone asks us, is there any searching technique which can search a value in constant time? যা কোথায় গেল? দাঁড়াও এক সেকেন্ড, আমার মনে হয় পেনের চার্জ নেই, 2 মিনিট ওয়েট করো, আমি মুখে মুখে বলছি। হ্যাঁ আমার পেনের চার্জ ফুল গেছে। কে এলো? আর কেউ জয়েন করতে চাও? দু চার মিনিট নেবে, ধরো ততক্ষণ আমি মুখে বলছি। ধরো কেউ আমাকে যদি জিজ্ঞেস করলো যে is there any searching technique or is there any you can improvise any search which can search a value in constant time? স্যার আপনার ভয়েসটা হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? স্যার মানে আস্তে আসছে। এটা বাকিদের কাছেও কি তাই? হ্যালো স্যার আমার কাছে আপনার ভয়েসটা অনেকটা কেটে কেটে যাচ্ছে। এই রে কেটে কেটে যাচ্ছে। না দাদা আমার ঠিক আছে, প্রবলেম হচ্ছে না। নেটের প্রবলেম। হ্যালো শুনতে পাচ্ছো? দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি কেউ জিজ্ঞেস করে যে আমাদের কাছে কোনো সার্চিং টেকনিক আছে কিনা যেটা কনস্ট্যান্ট টাইমে সার্চ করে দেবে, is there anyone ask you to say something or to improvise something or to have a technique or searching technique which can search a value in the list in a constant time, that means in a big O of one time, then the solution is hashing. Clear? সবার মাথায় ঢুকলো হ্যাশিং কি জিনিস? So hashing is basically a searching technique and it follows its own kind of data structure. We will learn later যে কি রকম data structure follow করে, but যদি আমরা motively কোনো কথা বলি বা যদি বলি generalize with what is hashing, definitely say hashing is a searching technique which can solve or which can search a value in constant time. Then you can see the notes then লেখা আছে that the search time of an algorithm discussed so far depends on the time on the number of n of items in the collection S of data. A searching technique called hashing or hash addressing এটা আরেকটা term which is independent of number n. We assume that there is a file f of n records and with a set of k of keys, with set k of keys which unlikely determine the record in f. F is maintained in memory in the table T of M memory location and L is set the memory address of location in T for notational convenience. The keys in K and address L are integers. অনেক কঠিন কঠিন ভাষা লেখা রয়েছে, রাইট? মানে সহজ করে দিই জিনিসটাকে। দেখি আমার পেনটা চার্জ হয়ে গেছে। চলো হ্যালো, এরকম কঠিন কঠিন কিছু ল্যাঙ্গুয়েজ লেখা আছে তো সহজ ভাষায় যে বক্তব্যটা বলছে এই যে জিনিসটা যেটা লেখা আছে, সাপোজ উই হ্যাভ আ ফাইল এফ, এবার এই ফাইল এফ এর মধ্যে সাপোজ ধরে নাও সার্টেন নাম্বার কে নাম্বার অফ রেকর্ডস রয়েছে, এটা বলতে চাইছে। এন্ড সেকেন্ডলি তার সাথে আরেকটা বক্তব্য এরাও বলতে চাইছে, সেটা হচ্ছে কি কে নাম্বার অফ রেকর্ড শুধু মানে এন কি মানে ধরো এন নাম্বার অফ রেকর্ডস রয়েছে এন্ড কে নাম্বার অফ কিজ রয়েছে, মানে বেসিক্যালি এই কিজ গুলোকে আমাকে সার্চ টু বি সার্চ ব্যাপারটা আমাকে এইগুলোকে সার্চ করতে হবে।
এবং এই ফাইলটা ডেফিনেটলি কোনো মেমোরি ব্লকের মধ্যে রয়েছে, এবং মেমোরি ব্লকে ধরে নাও এই যে একটাই তো ফাইল নয়, এছাড়া আরো অনেক ফাইল থাকতে পারে। ধরো আমার ফাইল fn, আমি এটাকে f1, তো বেসিক্যালি এই ফাইলগুলোকে আমি আবার একটা টেবিলে স্টোর করে সেটাকে মেমোরিতে স্টোর করেছি, এই বক্তব্যটা বলতে চাইছে। তাহলে দেখো কি বলছে, আমার ফাইল আছে এতগুলো, তার প্রত্যেকটার ভেতরে হয়তো n নাম্বার অফ রেকর্ডস রয়েছে, আর তার জন্য আমার কাছে k নাম্বার অফ সার্চ কিজ রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি জিনিসটা। তো এবার এই জিনিসটা কেন এরকম ভাবে বলতে চাইছি, সেই জায়গাটায় আসার আগে তোমাদের একটা বক্তব্য রাখছি। জিনিসটা এরকম, আমাদের যখন হ্যাশিং আমরা শিখছি তখন আমাদের দুটো টার্মিনোলজি মাথায় রাখতে হবে। হ্যাশ টেবিল, যে ডেটা স্ট্রাকচারটা ফলো হয় সেটা হচ্ছে হ্যাশ টেবিল, এবং আমরা যে সার্চিং এর জন্য একটা জিনিস ইউজ করি সেটাকে বলা হয় হচ্ছে হ্যাশ ফাংশন। ক্লিয়ার সবার? যখনই আমরা হ্যাশিং ইমপ্লিমেন্ট করতে চাইবো, we have to keep it two things in our mind, that one, the data structure or the data should be stored in a hash table, whether it is a file to be searched, whether it is some value to be searched, whether it is a string to be searched, whether it is an integer to be searched, whether anything else that has some integer values or locations that are termed as L in the description. Clear? And how to search these L's? We have some mathematical derivation or mathematical things that are called as hash function, by which we can trace where the value it is, or when we are creating that hashing, or when we are going to implement hashing, then the hash function decides which value or which file is going to place in which position of the table. ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা দাদা, বোঝাতে পেরেছি এত অবধি? হ্যাঁ হ্যাঁ এক্সাম্পলটাই দেখো, সাপোজ a company with 250 employees assign a 5 digit employee number. হ্যাঁ বলো 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 স্যার বলো। হ্যাশ টেবিল আর হ্যাশ ফাংশনটা আবার একটু বলবেন? হ্যাশ টেবিলের মধ্যে আমরা স্টোর করি, মানে আমরা ডেটা গুলো যেগুলো রাখবো সেগুলো থাকবে হচ্ছে সব হ্যাশ টেবিলের মধ্যে। আর হ্যাশ ফাংশনটা হচ্ছে ওই যে টেবিলে কোনখানে কোন ডেটাটা থাকবে, বা হ্যাশ ফাংশনটা দিয়ে আমরা কোনো ডেটাটাকে সার্চ করতেও কাজে লাগে। যদি টেবিলটা তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে কোনটা থেকে কিভাবে সার্চ করব বা কি অর্ডারে সার্চ করলে আমরা পাবো, সেই জিনিসটা বুঝতে কাজে লাগে হচ্ছে হ্যাশ ফাংশনটা। আমরা আসবো, এক্সাম্পল পড়লেই বুঝতে পারবে, আমি এক্সাম্পলে আসছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, নাও কাম টু দ্য নোটস। যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে, সাপোজ a company with 250 employees assign a 5 digit employee number to each employee, which is used to as primary key in company's employee file. What does primary key means? তোমরা এটা DBMS যখন পড়বে, ডেটাবেস যখন পড়বে, তখন সবচেয়ে ভালো বুঝতে পারবে what does primary key means, but I am giving you certain description about primary key. Primary key মানে হচ্ছে it's a attributable term, basically কোন একটা যখন ডেটাবেস মেইনটেইন করা হয় বা যখন এরকম হ্যাশ টেবিল বা কিছু মেইনটেইন করা হয়, generally we need to have some attribute by which we can identify the other attributes. Okay, মানে একটা অ্যাট্রিবিউট হলে, যেমন তোমাদের ধরো স্কুলে বা কলেজে রোল নাম্বার, কারণ দেখো হয়তো সাপোজ ধরো সুমন বলে তোমাদের কলেজে হয়তো 500টা ছেলে থাকতে পারে সব মিলিয়ে, বাট হাউ ডু ইউ আইডেন্টিফাই যে কোন সুমন কে? তো সেটার ক্ষেত্রে তখন তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারের উপর ভ্যারি করতে হয়। তো সেরকম ভাবেই হচ্ছে প্রাইমারি কি হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা ইচ এন্ড এভরি এমপ্লয়িকে উই ক্যান আইডেন্টিফাই ইউনিকলি। ক্লিয়ার? and it has two constraint, যে প্রাইমারি কি দুটো কনস্ট্রেন্ট থাকে, যে প্রাইমারি কি cannot be null and প্রাইমারি কি has to be unique, এই দুটো, এগুলো মেইনটেইন করতে হয়। তখন এগুলো ডেটাবেসের জিনিস, তো জাস্ট ফর এক্সাম্পল তোমাদের বোঝানো হচ্ছে। দেন যেটা বলছে সেটা হচ্ছে, দেখো লেখা আছে, we can use employee number as an address of record in memory. The search will require no comparisons at all. Unfortunately, these techniques will require space for 1 lakh memory location, কারণ দেখো where the fewer location would actually use, so this trade-off for time is not worth the expense. মানে ব্যাপারটা হচ্ছে আমার এখানে 250টা এমপ্লয়ি, তার জন্য পাঁচটা ডিজিটের জায়গা, তো উই নিডস, মানে আমাদের তাহলে এর জন্য প্রচুর খাটতে হবে ইন দ্য সেন্স অফ মানে প্রচুর জায়গা লাগছে। তাহলে এইটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি, সেই জন্যই আমাদের হ্যাশিংটা আনছে, যে আমি প্রত্যেকটাকে একটা একটা করে আলাদা লোকেশন, মানে হচ্ছে প্রত্যেকটার প্রাইমারি কি যেটা পাচ্ছি সেই প্রাইমারি কি কে আমি বসিয়ে দিলাম
মানে মেমোরিতে ওই অ্যাড্রেসটাকেই অ্যাক্সেস করাচ্ছি অ্যাজ আ লোকেশন হিসেবে, তাহলে আমাদের কনস্ট্যান্ট টাইমে সার্চিং হয়ে যাবে। বাট সেটা তো অ্যাকচুয়ালি আর ভালো উপায় হলো না, তাতে আমাদের স্পেস অনেক নষ্ট হয়েছে। তাহলে এই স্পেস যাতে নষ্ট না হয় এবং আমাদের কাজটাও যাতে কনস্ট্যান্ট টাইমে হয়, তাহলে সেটাকে কিভাবে করব? The general idea of using the key to determine the address of record in an excellent idea, but it must be modified so great deal of space is not wasted. The modification takes the form of function h from the k of keys into the l of memory address, যেটা দেখো লেখা আছে হচ্ছে এরকম ডোমেন রেঞ্জের মতো করে ফরম্যাটে h2। বেসিক্যালি h-টাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে হ্যাশ ফাংশন, যেটার মধ্যে ইউজ করে আমি কি এর ভ্যালুটাকে ইউজ করে লোকেশনটাকে ফাইন্ড করছি। আশা করি ফর্মাল নোটেশনটা নিয়ে কারোর অসুবিধা নেই। h is the hash function. By using the key, original key, we are finding that location. How to find that location? We are implementing or we are applying that h or the hash function on the value of the key, and we got some data over there, and that data becomes the location of the table. Of which kind of table? The hash table. Clear? Or you can say it's a memory. বুঝতে পারলাম? এবার তোমরা আমাকে একটা কোয়েশ্চেন করতে পারো, স্যার ইজ ইট গ্যারান্টিড দ্যাট আমি যখন k1 k2 আপ টু করে kn নাম্বার অফ কিজ ইউজ করব এবং প্রত্যেকটাতে সেম হ্যাশ ফাংশনই যখন আমি দেব, ক্যান ইউ গ্যারান্টিড যে প্রত্যেকটার জন্যই দেয়ার উইল বি ইউনিক ভ্যালু, বা এই হ্যাশ ফাংশনটা প্রত্যেকটার জন্য ইউনিক ভ্যালুই রিটার্ন করবে? এবং ইউনিক ভ্যালু রিটার্ন না করলে স্যার দুটো কি তো কলিশন করে যাবে, মানে একই জায়গায় বসে থাকবে, দেন হোয়াট টু ডু, রাইট? এই কোয়েশ্চেনটা কারোর মাথায় আসছে কি? এরকম কোন সিচুয়েশন? না স্যার। এসছে মাথায়? হ্যালো বাচ্চা কাচ্চারা, এসেছে? না স্যার। আসেনি মাথায়? আচ্ছা, যেটা আমি বললাম এখন কি ভাবতে পারছো যে এরকম কিছু সিচুয়েশন অকার করতে পারে? স্যার কি বললে শুনতে পাইনি স্যার, একবার একটু বলো না। কি বললাম? যে আমার কাছে যদি এরকম n number of keys আছে and we are applying the same hash function on n number of keys, can anyone guarantee that if we applying that hash function on n number of keys, that hash function always returns a unique value for every key? Cannot guarantee it. হতে পারে না। There is a chance and there is always, we have the notion there will be some collision. What does collision means? যখন ধরো তুমি k1 এর উপর সাপোজ হ্যাশ ফাংশনটা ইউজ করছো and k2 এর উপর যখন হ্যাশ ফাংশনটা ইউজ করছো, there is a chance that both hash function, after applying the hash function on those keys, is return r2 as a value and r1 as a value, which will be the location, মানে এই দুটোই লোকেশনে যাবে। এই r1 টাই হবে l এর ভ্যালু and r2 টাই হবে l এর ভ্যালু। কেউ কি বলতে পারে যে অলওয়েজ r1 নট ইকুয়ালস টু r2 হবে, বা প্রত্যেকটার ক্ষেত্রে এরকম হবে? হতেও তো পারে কোনো জায়গায় r1 ইকুয়ালস টু r2। if it occurs then what happen? তাহলে তো দুটো কি হ্যাশ টেবিলের সেম জায়গায় বসতে চাইবে, কারণ এই লোকেশনটা হচ্ছে হ্যাশ টেবিলে বসানো। ক্লিয়ার করতে পারছি কি কনসেপ্টটা? হ্যাঁ হ্যাঁ। এই একটা প্রবলেম অকার করতে পারে তো। সবাই ভালো করে ভাবো, এই ইউনিক ভ্যালু যেটা কলিশন একটা হচ্ছে, তাহলে মানে তোমরা কলিশন কাকে বলে বুঝে গেলে। বাট আমরা কলিশন রেজলিউশন, মানে এই কলিশনটা হলে আমরা কি করে সেটাকে তাড়াবো না তাড়াবো, সেই জায়গাটায় যাওয়ার আগে we need to learn about something called hash function, ঠিক আছে? তো জেনারেলি ধরো হ্যাশ টেবিলটাকে আমরা এরকম ভাবে ধরি, ঠিক আছে? মানে আমি তোমাদের সহজ ভাবে বোঝানোর জন্য বলছি, হ্যাশ টেবিলটা ধরো এরকম ভাবে বোঝানো হয় যে এরকম 0th লোকেশন থেকে স্টার্ট হয়েছে আপ টু ধরো না আমি বললাম 100 লোকেশন অবধি আছে, ঠিক আছে? 101টা টোটাল দালে ঘর আছে আমার কাছে, ঠিক আছে? এরকম ভাবে চলছে আর কি, 0 1 2 এরকম করতে 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 100 অবধি গেছে। হতে পারে, হতেই তো পারে। এবার আমাদের কাছে এই হ্যাশ ফাংশন গুলোর কিছু টাইপস আছে। এবার আমি বলি যে স্যার এই আমরা তিনটে টাইপ করতে পারি। একটা হচ্ছে ডিভিশন মেথড, একটা হচ্ছে ফোল্ডিং মেথড বা ফোল্ডিং মিড স্কয়ার মেথড, ফোল্ডিং মেথড তার একটা,
মিড স্কোয়ার মেথড, আরেকটা হচ্ছে ফোল্ডিং মেথড। ঠিক আছে, এবার ক্যান এনিওয়ান আস্ক মি স্যার, আমাদের কি এই তিনটেতেই বাউন্ড হয়ে থাকতে হবে, আর কোনো কি আমরা হ্যাশ ফাংশন ডিজাইনিং এর জন্য ভাবতে পারি না? হ্যাঁ, জেনুইনলি ভাবতেই পারো, তোমাদের মাথায় অন্য কোনো রকম মেথড আসতেই পারে যেটা দিয়ে হ্যাশ ফাংশন হয়, বাট জেনারেলি এই তিনটেকেই পৃথিবীতে ইউজ করা হয় বা ইউজ করছে লোকে, এটাকে ইমপ্রোভাইজ ভার্সন ইউজ করছে। বাট এর ছাড়াও অন্যান্য যে হ্যাশ ফাংশন হতে পারে না, এর কোনো গ্যারান্টি নেই। হ্যাশ ফাংশন চুজ করতে হয় হচ্ছে আমার ডেটাটা দেখে, আমার যে কিজ গুলো আছে বা যে ভ্যালুস গুলো আছে, সেই কিজ গুলোকে তো আমি হ্যাশ টেবিলে বসাবো, এবং যখন আমি ওই কিজ গুলোকে হ্যাশ টেবিলে বসাবো তখন আমাকে মাথায় ভাবতে হবে যে ডেটা গুলোর নেচার কি, ডেটাটা কিরকম ভাবে রয়েছে। there is lots of tool and there is lots of data science, data analytics over there, যেটা দিয়ে বোঝা যায় যে ডেটার ভ্যারিয়েশন কি আছে, ডেটাটা কিরকম ভাবে সেগমেন্টেড রয়েছে, কিভাবে ওটাকে ইউজ করা যেতে পারে, ডেটার নেচার কি, সেগুলোকে ভেবে নিয়ে তারপর হ্যাশ ফাংশন চুজ করা হয়। বাট আমাদের সিলেবাসে এই তিনটেই তোমাদের জানতে হবে, তাই জন্য সেই তিনটেই জানাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে, ধরে নাও তোমাকে এই যে দেখো বলে দিয়েছে যে কনসিডার কোম্পানি উইথ 64 এমপ্লয়িজ, অ্যাসাইন আ 4 ডিজিট এমপ্লয়ি নাম্বার, বলেছে এটা 4 ডিজিট এমপ্লয়ি নাম্বার দিচ্ছে, সাপোজ এল কনসিস্ট 100 2 ডিজিট অ্যাড্রেসেস, মানে বলছে এরকম 0001 এরকম করে তো 100 খানা মানে 99 অবধি আছে, সাপোজ ধরো 99 অবধি আছে, অ্যাকর্ডিং টু দ্যাট এক্সাম্পল আমি বলছি 99 অবধি আছে। তো we apply above hash function to each the following। তো কিভাবে দেখো হ্যাশ ফাংশনটা পাচ্ছে, আমি একদম তোমাদের এক্সাম্পল দিয়ে ডিভিশন মেথড, মিড স্কয়ার মেথড আর বলছি আপনার হ্যান্ডরাইটিং না ওখানে বোঝা যাচ্ছে না, মানে এইটা বুঝতে পারছি বাট কয়েকটা লেখাতে আগের বল। আমি তো আগে কিছু লিখিনি মা, এই তো লিখলাম, আমি বোঝাচ্ছি। আমি অনেক জোরে বলছি, তোমাদের সবার কি শুনতে অসুবিধা হচ্ছে? সে কথা কেটে কেটে যাচ্ছে মাঝে মাঝে। সবার সেম প্রবলেম সংকেত? না স্যার, হ্যালো আমার সময় হচ্ছে, কিন্তু আমার কিছু কিছু সময় আসছে ওরকম, বাকি সময় ঠিক আসছে। জানি না, আজকে গুগল মিটে তো তোমাদের আমি 8:30 থেকে ট্রাই করে যাচ্ছি, লিংকই পেলাম না, এই মাত্র লিংক তোমাদের যখন পাঠালাম তখন লিংক পেলাম, আমি 8:30টার আগে থেকে ট্রাই করে যাচ্ছি, মানে গুগল মিটে আজকে কোনো প্রবলেম আছে আই গেস, কারণ গুগলের সার্ভার ডাউন ছিল। আমি ভেবেছিলাম যে ওটা আপনি, মানে যে 8:30 থেকে হবে কি হবে না, আমি ভেবেছিলাম প্রথমে ওটা আপনি। যাই হোক, হ্যালো, এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আমাদের যে কিজ গুলো আছে সেই কিজ গুলো ধরো দিয়েছে এরকম 3205 7148 2345, এই তিনটে কিজ দিয়েছে, আমাকে বলেছে হ্যাশ ফাংশন চুজ করে ফেলতে। আচ্ছা, এবার ডিভিশন মেথডটায় আসি, আমার হাতের লেখা বোঝা যাচ্ছে? গোটা গোটা করে লিখছি। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ডিভিশন মেথডের হ্যাশ ফাংশনটা হচ্ছে এরকম, h of k equals to k mod m, or we can use another hash function, এটাও ইউজ করতে পারি, h of k equals to k mod m plus 1, এটাও ইউজ করা যায়। ঠিক আছে, আমরা প্লাস 2 প্লাস 1 এরকম অনেক রকম ইউজ করে থাকি। ঠিক আছে, তো এবার স্যার এমটা কি, অনেকের প্রশ্ন আসবে, তো স্যার এমটা কি, কার কার মনে প্রশ্ন আছে? স্যার কে টা না বুঝতে পারলাম, এইচ কে বুঝতে পারলাম, হোয়াট ইজ এম, প্রশ্ন আছে যাদের মনে সেটা বলি। এমটা হচ্ছে তোমার একটা, আমরা ডিভিজার চুজ করব, ঠিক আছে, এবার চুজ করব কি করে, জেনারেলি ধরো একদম কনভেনশনালি যদি আমি বলি, লোকে কি করে, যতটা সাইজ থাকে হ্যাশ টেবিলে তার মানে ম্যাক্সিমাম যে আপার বাউন্ডটা আছে তার ক্লোজেস্ট একটা প্রাইম নাম্বার চুজ করে। ঠিক আছে, প্রাইম নাম্বার চুজ করার কারণ হচ্ছে যাতে নাম্বারটা নিজে ডিভিজিবল না হয়ে যায়, সেই কারণে। ঠিক আছে, জেনারেলি প্রাইম নাম্বার চুজ করতে বলা হয়, এবং এর প্রুফ আছে, যদিও তোমাদের সেটা আউট অফ দ্য স্কোপ সিলেবাসের থেকে। কেন প্রাইম নাম্বার চুজ করতে হয়, দেয়ার ইজ আ পিটারসন ব্লক ফর্মুলা, যেটা দিয়ে প্রুফ করা যায় হচ্ছে কেন প্রাইম নাম্বার চুজ করতে বলা হয়। ঠিক আছে, তো এগুলো নিয়ে আপাতত চিন্তিত করার দরকার নেই, তোমরা এইভাবে মনে রাখো যে প্রাইম নাম্বার চুজ করতে হয়, সেনমিনলিতে লেখা আছে প্রাইম নাম্বার কেন চুজ করতে হয়। এবার প্রাইম নাম্বার চুজ করার বক্তব্যটা হচ্ছে এরকম যে কোন প্রাইম নাম্বার চুজ করবো। দেখো
কেন বললাম হাইয়েস্ট যে নাম্বারটা রয়েছে বা আপার বাউন্ড যেটা রয়েছে তার ক্লোজেস্ট তাকে অ্যাজ আ তার ক্লোজেস্ট কোনো একটা প্রাইম নাম্বার চুজ করো। সাপোজ সামওয়ান চুজ 19 ওভার হিয়ার, আমি এইখানে এই জায়গাটায় হ্যাশিং বসাতে চাইছি বা হ্যাশ টেবিলে আমি ভ্যালু বসাতে চাইছি এবং 19 প্রাইম নাম্বারটাকে চুজ করেছি। তাহলে দেখো আমি এই ফর্মুলা এই হ্যাশ ফাংশনটাকে চুজ করলাম। whatever the value of k is k mod m19 যদি করি, what are the possible remainders, that is 0 to 18, এই possible remainders আছে, রাইট? আমার জায়গা আছে 100টা, আমি 19 চুজ করলাম, কিন্তু দেখো 0 to 18 আমি কি পাচ্ছি তোমার রিমাইন্ডার হিসেবে পেতে পারি। তার মানে এই 0 থেকে 18 নম্বর ঘর অবধি একমাত্র তোমার লোকেশন বারবার রিপিট করবে। that means it has more chance to create collisions. বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। তাহলে আমরা বড় একটা কিছু চুজ করি। এখন মানে তোমরা এক্সাম্পলে যাও, যেটা নোটসে আছে, এক্সাম্পলে দেখতে পাবে আমি চুজ করেছি 97। I can choose 99 also, মানে যে প্রাইম নাম্বার চুজ করতেই হবে এরকম কোনো হার্ট এন্ড সোল রুল নেই, বাট যদি তোমরা চাও, কেউ যদি বলে স্যার আমি চুজ করবো না, আমি 99টাই চুজ করবো, আপার বাউন্ডটা চুজ করবো, আপনি যা করার করে নিন, কেউ কিছু করতে পারবে এবং সেটা হতেই পারে, ঠিক আছে? তো 97 চুজ করেছি। 97 চুজ করার পর দেখো আমি কে মডেমটাকে অ্যাকচুয়ালি এইটাকে নিয়েছি। কে মডেম +1টা জেনারেলি লোকে তখন ইউজ করে যখন কলিশন হয়, সেটাকে লিনিয়ার প্রবিং বলে, আমি পরে আসছি। তো কি হয়েছে, কে মডেম যখন আমি নিয়েছি, তাহলে দেখো ফার্স্টে আমি কি করছি, এইচ অফ 3205, তার মানে কি আমাকে 3205 মড 97 করতে হয়েছে এবং সেক্ষেত্রে আমি পেয়েছি হচ্ছে রিমাইন্ডার 4। তার মানে বেসিক্যালি দ্যাট ভ্যালু অফ লোকেশন এল এর ভ্যালুটা হচ্ছে 4। তার মানে ধরো এইখানে 3, এখানে 4 নম্বর লোকেশনে অ্যাকচুয়ালি 3205 ভ্যালুটা বসে গেছে। ক্লিয়ার করতে পারলাম? সবাইকে বুঝাতে পেরেছি? হ্যালো? 19 এর জায়গাটা 19 চুজ করিনি, 97 চুজ করেছি। দেখো নোটসে করে দেওয়া আছে 19টা, যেটা বললাম যদি আমি 19 চুজ করতাম তাহলে দেখো আমার কাছে একমাত্র 0 to 18 হচ্ছে রিমাইন্ডার আসার চান্সেস থাকতো। দেন আমার যদি বড় ভ্যালু যদি ধরো কোনো একটা জায়গায় আসছে, মানে যাই করি না কেন আমার 0 to 18 এর মধ্যেই বারবার ভ্যালু গুলো ঘোরাফেরা করতে। এবার ধরো 20টা ভ্যালু হয়তো পরপর 0 to 18 মানে 18টা ভ্যালু পরপর তোমার 0 to 18 এ বসে গেছে, দেন তারপর যে ভ্যালু গুলো আছে সেটা আবার রিটার্ন করেছে হচ্ছে 0, মানে রিমাইন্ডার 0 এসেছে, দেন তাহলে মানে কলিশন, তুমি তো 0 তে বসাতে পারবে না। তারপর একটা ধরো এসছে হচ্ছে 5 রিমাইন্ডার, তাহলে তুমি 5 এ দেখছো 5টা অলরেডি ব্লক বাই সাম নাম্বার, তুমি সেখানেও বসাতে পারবে না, মানে বারবার কলিশন হচ্ছে। তাই জন্য হচ্ছে বড় নাম্বারটা চুজ করার কারণটা বলেছিলাম। ক্লিয়ার বাকিদের? হ্যাঁ স্যার। হ্যাঁ কিছু বলছো আমি শুনতে পাচ্ছি না, যারা কিছু মাঝে মাঝে বলছো শুনতে শোনা যাচ্ছে না। আচ্ছা তাহলে ডিভিশন মেথড সবার ক্লিয়ার? নাও উই আর গোইং টু ফোল্ডিং মেথড, এই মিড স্কয়ার মেথড, ঠিক আছে? মিড স্কয়ার মেথডের গল্পটা হচ্ছে খুব সহজ। দেখো মিড স্কয়ার মেথডের ফাংশনটা হচ্ছে hk = l, যেটা আমি হ্যাশ ফাংশনটা লেখা রয়েছে সেটা হচ্ছে এরকম যে l is obtained by deleting the digits from both end of k square, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা k থাকবে যেটা হচ্ছে ধরে নাও 3205, আমি k টাকে ফার্স্টে k স্কয়ারে কনভার্ট করব, সামথিং একটা ভ্যালু আসবে, মেবি ইটস আ অল অফ ইভেন ডিজিটস, মেবি মানে মানে সবকটা নাম্বার অফ একটা যে নাম্বার এসছে সের মধ্যে হয়তো ইভেন ডিজিটস থাকতে পারে, অড ডিজিটও থাকতে পারে। যদি অড ডিজিট থাকে দেন ইউ গেট আ সিঙ্গেল ডিজিট মিডল, হ্যাঁ কি না? যদি অড ডিজিট থাকে তাহলে সিঙ্গেল ডিজিট মিডল পাবে তো, আর যদি ইভেন ডিজিট থাকে তাহলে তুমি দুটোকে নিয়ে একটা মিডল পাবে। ক্লিয়ার? সেইটাকে নিয়ে নেবে এবং সেইটা যেটা তৈরি হবে that will be the location of that key value or hk returns that value. বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। And then we have the another method that is called folding method. Folding method কি বলছে? Folding method বলছে হচ্ছে সহজ জিনিসটা, ফোল্ডিং মেথড বলছে এটার অনেকগুলো ভার্সন আছে, ঠিক আছে? বেসিক্যালি সামওয়ান
মানে এটাকে কোনো কোনো বই ফোল্ডিং মেথড লেখে, কোনো কোনো বই লেখে হচ্ছে চপিং মেথড, ঠিক আছে। আমাদের কাছে এইচকে ফাংশনটা আছে যেটা, সেটা আমরাকে ছোট ছোট ভাগে আমরা বেসিক্যালি চপ করব, ঠিক আছে, মানে আমাদের কাটতে হবে। এবার এই কাটার অনেক রকম বক্তব্য আছে, ঠিক আছে, মানে এর উপর কন্ট্রোভার্সি শেষ নেই। এইচ ইকুয়ালস টু 3205 যেটা আছে, ধরো আমি বললাম আমি 32 মিডল থেকে কাটবো 3205, এবং আমি বললাম 37 উইল বি দা আওয়ার লোকেশন, আমি এরকম ভাবে কেটেছি। কেউ বলতে পারে আমি 3205 কাটবো, ফার্স্টে মিডল থেকে কাটবো, দিয়ে যেটা লাস্ট পার্ট থাকবে সেটাকে আমি অপোজিট করে দেবো, তো এটা আমি তোমাদের দেখিয়েছি 82 লোকেশন। কেউ বলতে পারে আমি এটাকে একটা একটা করে ডিজিটে কাটবো, তাহলে 5 2 7 3 10 একটা লোকেশন, ঠিক আছে। কেউ বললো আমি 3205 করছে এটাকে 23 করবো, আর উপরের পরেরটা 05 লাগবে, 828 আর একটা লোকেশন, ঠিক আছে। এই রকম ভাবে নানা মত নানা বিধ, তুমি যেভাবে খুশি করো, তোমার ইচ্ছা তুমি কিভাবে চপ করবে। তুমি সিঙ্গেল ডিজিট করতে পারো, কেউ বলতে পারে আমি 3 ডিজিট এন্ড সিঙ্গেল ডিজিটে করব 4 ডিজিটের জন্য, কেউ বলতে পারে আমি 10 ডিজিটের জন্য 9 ডিজিট 2 ডিজিট, 9 ডিজিট 1 ডিজিট, 8 ডিজিট 2 ডিজিট, আছে খুশি করবো। এটা তোমার যে হ্যাশের হ্যাশিং টেবিল হ্যাশটা যে ডিজাইন করছে তার উপর ডিপেন্ড করছে। বাট তোমরা একটা জিনিস ভেবে দেখো, আমি যেই মেথড ইউজ করিনি না কেন হ্যাশিং এর হ্যাশ ফাংশন হিসেবে, there is always chance to have collision, হ্যাঁ কি না, এটা বলো। হ্যাঁ সেটা তো হতে পারে, অলওয়েজ চান্স আছে কলিশন হওয়ার, এবং হবেই, হতে পারে না, হয়, রিয়েল লাইফে হয়। সেই জন্য আমাদের সেরকম ভাবেই হ্যাশ ফাংশনটাকে ডিজাইন করতে হয়। এরকম সিঙ্গেল মানে একদম ইজিয়েস্ট হ্যাশ ফাংশন ইটস নট অ্যাপ্লিকেবল টু রিয়েল লাইফ, ঠিক আছে। আমাদের এই জন্য এই যে কলিশন থেকে তো বাঁচতে হবে, তো কলিশনের আমাদের কিছু রেজলিউশন টেকনিক আছে, ঠিক আছে। হয়ে গেল কলিশন রেজলিউশন টেকনিক, ঠিক আছে। মনে রাখো দু ধরনের হয়, একটাকে বলা হয় হচ্ছে ওপেন অ্যাড্রেসিং, আরেকটাকে বলা হয় সেপারেট চেইনিং, মানে বেসিক্যালি অ্যারে মেথড এন্ড লিংক লিস্ট মেথড। ওপেন অ্যাড্রেসিং এটা এক ধরনের কলিশন রেজলিউশন, যেটা অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে অ্যারে মেথড। আরেকটা হচ্ছে সেপারেট চেইনিং, যেটা সবচেয়ে বেশি পৃথিবীতে ইউজ হয়। সেপারেট চেইনিং বা রিয়েল লাইফ ইউজ হয়, সেটা হচ্ছে সেপারেট চেইনিং। মোস্টলি থিওরিটিক্যাল হচ্ছে ওপেন অ্যাড্রেসিং, অর বাচ্চা যারা বিগিনার্স যারা তারা ইউজ করে। অলওয়েজ ইউজ সেপারেট চেইনিং। সেপারেট চেইনিং হয়তো তোমার কমপ্লেক্সিটিটা বিগ অফ এনে নিয়ে যাবে না, বিগ অফ 1 দেবে না, বাট big of 5 6 7, but big of 5 6 is near মানে exactly as big of 1, কারণ big of constant মানে সেম টাইম, কনস্ট্যান্ট টাইম ইজ বলে দেবে। বাট ইট কান, মানে তোমরা যখন হ্যাশিং ডিজাইন করবে বা হ্যাশিং নিয়ে পড়াশোনা করবে, একটা জিনিস মাথায় রেখো, whatever you do, মানে whatever you want to do you can do, but the hash table and hash function, মানে design of hash table and hash function should be in that way, when you are going to search a value that should return that value, মানে the search time should be constant, okay, এটা হচ্ছে ব্যাপার। তো জিনিসটা যেটা হচ্ছে এই ওপেন অ্যাড্রেসিং এর মধ্যে আবার 3 ধরনের ভাগ আছে। ওপেন অ্যাড্রেসিং কে আবার 3 ধরনের ভাগে করা যায়। এক হচ্ছে লিনিয়ার প্রবিং, দ্বিতীয় হচ্ছে কোয়াড্রেটিক প্রবিং, আমি বানান ফানান ভুল লিখতে পারি, কোয়াড্রেটিক DRATIC হবে বোধহয়, আমি জানি না। আরেকটাকে বলা হয় হচ্ছে কোয়াড্রেটিক প্রবিং ছাড়া হচ্ছে আরেকটা যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে ডাবল হ্যাশিং। স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। স্যারের নেটওয়ার্ক ইস্যু হয়েছে তাহলে। কেউ একজন হোয়াটসঅ্যাপে টেক্সট কর স্যারকে। করছি।
হ্যালো, এখন অডিবল? নেট নেই গো কোনো কারণে। হ্যালো, হ্যাঁ স্যার। এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবার আসছে। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছিল আমাকে গুগল মিট। আমি কি বলছিলাম একবার একটুখানি বলো। আচ্ছা, এই তিনটে জিনিসের কথা বলছিলাম। শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা হ্যাঁ। যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার। এই লিনিয়ার প্রবিং, কোয়াড্রেটিক প্রবিং আর আবার স্যার কেটে যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি না আবার। হ্যালো হ্যালো, স্যার ভয়েস ব্রেক দেখো করে শুনতে পাচ্ছ? যাচ্ছে। হ্যাঁ এবার হ্যাঁ এবার পাচ্ছি। আমি জিও দিয়ে শোনা যাচ্ছে আবার? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। শোনা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা, তোমার আমার আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে জানি না, আমি যে আবার নর্মাল ওয়াইফাই থেকে সিম দিয়ে অন হলাম, জানি না কি হচ্ছে, বুঝতে পারছি না। দেখো, এই যে লিনিয়ার প্রবিং যে ব্যাপারটা আছে, কলিশন রেজলিউশনের যে মানে ব্যাপারটা, আমি লেখাগুলো পরপর লাইন বাই লাইন জানছি না, কারণ আমি তোমাদের জিনিসটা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কি হয় না হয়। ঠিক আছে? তো আমাদের দেখো, এতক্ষণ হ্যাশ ফাংশন যেটা আমাদের ছিল জেনারেলাইজ, সেটা কি এইচ অফ কে ছিল, তাই তো? একটু ইন্টারঅ্যাক্ট করো, তাহলে বোঝাতে সুবিধা হবে। কেউ একজন করো তাহলে। এইচ অফ কে ছিল তো আমাদের কাছে হ্যাশ ফাংশনটা? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে এইচ অফ কে আমরা ইউজ করে দেখতে পাচ্ছি কলিশন হয়েছে, রাইট? দেন আমাদের কলিশনটা কেন হচ্ছে, এই হ্যাশ ফাংশনের জন্য হচ্ছে। দেন উই নিড টু মডিফাই দ্যাট হ্যাশ ফাংশন, তাই তো? আমাকে এটাকে মডিফাই করা দরকার, ঠিক? এবার এই মডিফাইটা আমি কি করে করব, মানে দেখো, তোমরা আশা করি সাপোজ বলতে পারি k1 এর জন্য ধরো আমার একটা h1 ভ্যালু এসেছে, এবং h অফ k3 n এর জন্য আমার h1 ভ্যালুই এসেছে ইউজ করে, কিন্তু এটা এসছে তাই জন্য আমরা বলছি কলিশন হয়েছে, রাইট? হ্যাঁ। ঠিক তো? স্যার k1 এর নিচে ওটা কি তাহলে লিখেছেন h অফ? আপনার kn k2 k3 হোয়াটএভার ইট ইজ, মানে আরেকটা কোনো কি এর জন্য, কোনো একটা কি এর জন্য লোকেশনের ভ্যালুটা আমরা এটাকে h1 না দিয়ে l1 l2 ধরো, l1 স্মল l1 লোকেশন, তাহলে রিলেট করতে পারবে, এরকম তো আসছে। তাহলে আমরা কি করে এই কলিশনের থেকে মুক্তি পাবো? সেই কলিশনের থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কাছে দুটো স্টেপ, ওপেন অ্যাড্রেসিং, সেপারেট চেইনিং। আমার ওপেন অ্যাড্রেসিং এর ফার্স্ট পার্ট হচ্ছে লিনিয়ার প্রবিং। লিনিয়ার প্রবিংটা, লিনিয়ার প্রবিং বলছে এর আবার একটু কিছু দাবি আছে। লিনিয়ার প্রবিং আবার কি দাবি রাখছে? দেখো, লিনিয়ার প্রবিং এর বক্তব্যটা হচ্ছে যে বোঝাই, আমরা ডিভিশন মেথডটাকেই ধরে নাও আপাতত ধরছি, ঠিক আছে? ডিভিশন মেথডের উপরে আমি কাজ করছি, বাদ বাকি মিক্সিং মেথডের উপর কাজ করছি না। জেনারেলি ডিভিশন মেথডটা নিয়ে লোকে কাজ করে। তো কিভাবে বোঝাবো, দাঁড়াও একটুখানি ভাবতে দাও। আমি বেসিক্যালি আপাতত ইনসার্ট করা নিয়ে তো দেখছি, কারণ আমাদের সার্চিং এর এখনো দরকার নেই। আমি ইনসার্টটাকে বেসিক্যালি আমি ধরো বললাম এইচ ড্যাশ কে নিলাম, ঠিক আছে? হ্যাশ ফাংশনটাকে আমি লিনিয়ার প্রবিং মানে কলিশন রেজলিউশন টেকনিক হিসাবে আমি হ্যাশ টেবিলে যেটা ইউজ করতে যাচ্ছি, সেখানে আমি কি করছি, সেখানে আমি তোমার মডিফাইড যে হ্যাশ ফাংশন সেটাকে আমি এইচ ড্যাশ এন্ড বললাম এইচ অফ কে, এইচ কে যেটা আছে প্লাস আই মড এম, এটা আমি করব। এবং আই এর ভ্যালু ধরে নাও 0,1,2 আপ টু ইনফিনিটি। তাহলে এটা কি বোঝাচ্ছে একটু বুঝতে হবে, তাই তো? বুঝিয়ে দিই সহজ করে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ, শোনা স্যার। যাচ্ছে। ওকে, সাপোজ ধরো এরকম ভাবে কিছু ডেটা আছে, 5 6 2 9 10 11 12 এরকম কিছু ডেটা আছে, ঠিক আছে? 0 1 2 3 4 5 6 4 5 6 7 8, এইটা হচ্ছে আমার হ্যাশ টেবিলের সাইজ। ওকে, সাপোজ x বলে আমার কোন এটা মানে যে এক্সটা ইন্টিজার ভ্যালুই কনসিডার, কারণ আমি যেহেতু এখন কোনো আরবিটারি সাজিয়েছি নি, কোনো মানে জানি না আদৌ কি আসবে না আমি। আর এমটা হচ্ছে আমার নর্মাল একটা প্রাইম নাম্বার, ঠিক আছে? তো তোমাদের আমি জাস্ট বোঝানোর জন্য আমি ফার্স্টে এইচ কে ইকুয়েস্ট করছিলাম, যেখানে আমি কে মডেম করেছি, ঠিক আছে? তা আপাতত কে এর ভ্যালু কত, এক্স মডেম, ঠিক আছে? বোঝাতে পারলাম?
এতদূর? হ্যাঁ স্যার। তো এক্স মডেম করে ধরো আমার এক্সে হচ্ছে এক্স মডেম রিটার্ন করেছে হচ্ছে আমার 3, তাহলে আমার বলো এক্সটা কোন জায়গায় বসবে? এই জায়গাটায়, ঠিক? তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার আমি ধরো একটা ওয়াই আর একটা ইন্টিজার ভ্যালু নিয়েছি, আমি এইচ কেটে মানে বেসিক্যালি এইচ অফ ওয়াই একটা ভালো এইচ অফ এক্স, এইচ অফ ওয়াই যখন, তাহলে আমি কি বলি, রাইট? আমার ধরো ভ্যালুটা এসছে 3, ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে দেখো আমার কি হলো, একটা কলিশন অকার করছে, কারণ অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে এক্স বসে রয়েছে। কি বোঝা যাচ্ছে? সবাইকে জিজ্ঞেস করছি, এই যে এক্স বসে রয়েছে, তাহলে কলিশন অকার করেছে। আচ্ছা দেন আমি করলাম লিনিয়ার প্রবিং ইউজ করে এই হ্যাশটাকে নিয়ে এলাম, a equals each of modem, এটা নিয়ে যে আমার এইচ কে ইউজ করলে কত পেয়েছি 3, আই এর ভ্যালু যদি 0 ইউজ করি 0, মড এন ধরে নাও তাহলে 3 প্লাস মড 3 মডেম, 3 মডেম করেও দেখতে পাচ্ছি ধরে নাও এটা রিটার্ন করছে 3, তার মানে আমিও দেখতে পাচ্ছি ধরে নাও এটা অনেক বড় একটা নাম্বার 99 কিছু একটা ধরে নাও নাম্বার রয়েছে বা 9 রয়েছে ধরে নাও, সেখানে আমি দেখতে পাচ্ছি 3 রিটার্ন করছে, তাহলে 3 রিটার্ন করলে আমার কলিশন আবার হচ্ছে। দেন আমি কি করলাম, আই এর ভ্যালুটা বাড়িয়ে করলাম হচ্ছে 1, তাতে দেখতে পেলাম এটা হয়ে যাবে কত 4, তাহলে দেখতে পেলে 4 রিটার্ন করছে। তাহলে তুমি দেখতে পেলে এইখানেও তুমি এসছো, এই জায়গাটা চেক করছো, দেখছো এখানেও ভ্যালুটা ভরা, দেন এটাকে 2 হবে, দেখবে এখানেও ভ্যালুটা ভরা, দেন দেখবে এটাকে 3 করবে, দেখবে এটাও পরের ভ্যালুটা দেবে 6 দেবে, দেখবে ভ্যালু ভরা, এটা তুমি দেখবে 4 করবে, দেখবে তাতেও দেখবে ওটা ভ্যালু ভরা। এবার আলটিমেটলি সার্টেন যখন এইখানে মানে ধরো 8 মডেম থাকবে, যখন 8 রিটার্ন হলো তখন তুমি দেখতে পাচ্ছ আচ্ছা জায়গাটা তো ফাঁকা আছে, তাহলে আমি এখানে এসে ওয়াইটাকে বসালাম। এই যে টেকনিকটা যেটা, সেটা হচ্ছে তোমার লিনিয়ার প্রবিং। ক্লিয়ার করতে পারলাম? এবার ধরে নাও সার্টেন আরেকটা সিনারিও হতে পারে, ইটস নট নেসেসারি, নট এরকম পরপর ভরা থাকবেই, হতে পার্স আছে জায়গা, ঠিক আছে, তুমি একটা সার্চ এবং সেখানে তুমি লিনিয়ার ইউজ করেই সার্চিংটা মানে ইনসার্ট করছো ভ্যালুটা, তুমি হয়তো 0 1 2 3 6 7 ওয়াই ইউজ করেছি, তখন আমার লোকেশনের ভ্যালুটা ফার্স্টে 5 এসছে, ওয়াই এখানে পুট করেছি যখন, ঠিক আছে, বা এখানে পুট করেছিল, খুব ভালো কথা। দেন আমি দেখতে পাচ্ছি অলরেডি লোকেশনে 5 এ লোক বসে রয়েছে, দেন ধরে নাও আমার তারপর 1 বাড়াবো, এটা 0 থেকে না নিয়ে বেটার, কারণ এটা 0 দিলে সেম ভ্যালু রিটার্ন করে, এটা 1 করলাম, তাহলে 1 বাড়ালাম, দেখলাম এখানেও ভ্যালু বসে রয়েছে, 2 করলাম, ধরে নাও দেখতে পেলাম আচ্ছা ভ্যালু বসে নেই, আমি এবার তোমাদের তাহলে এই জায়গাটায় বসিয়ে দেব, তাই তো বলেছিলাম ওয়াইটা এখানটায় বসিয়ে দেব, তাই বলেছিলাম, ক্লিয়ার? তাই কথা হয়েছিল তো? কিন্তু হ্যাঁ, ধরে হ্যাঁ। নাও সাপোজ আমার এখানেও একটা ভ্যালু বসে রয়েছে, যদি এখানেও আমার একটা ভ্যালু বসে থাকতো, দেন সিনারিওটা কি আসতো? দেন আমাদেরকে জিনিসটাকে পয়েন্টারটা যেটা এখানে ঘুরে যাচ্ছিল বারবার, আমাদের এই জায়গা থেকে পয়েন্টারটাকে একদম ইনিশিয়ালিতে আবার শিফট করিয়ে চেক করতে হতো যে প্রথমের দিকে কোনো জায়গা ফাঁকা আছে কি, তাহলে সেই জায়গাতে বসাবো। ক্লিয়ার করতে পারলাম জিনিসটা? হতে পারতো কোনো জায়গায় পরের জায়গাটা ফাঁকা আছে সেইখানে বসে গেল, বা হতে পারতো তোমার পরের জায়গাটা ফাঁকা নেই, পরপর যেতে হচ্ছে, কিন্তু লাস্ট পজিশনে যখন আমি এসে গেছি, যেটা অ্যাডভান্স লিনিয়ার প্রবিং হয় সেটা হচ্ছে এরকম যে we need to advance the pointer to the, when we come to the last position then we need to advance the pointer to the initial and we have to put it, we have to check it again with the value of hk, বেসিক্যালি তখন আমাদের তখন ইনিশিয়ালি আবার দেখতে হয় হচ্ছে ওই জায়গাগুলো ফাঁকা কিনা। তাহলে দেখো লিনিয়ার প্রবিং ইজ নট আ গুড টেকনিক, কারণ ইট ইজ ভেরিলি বাউন্ড টু দ্য সাইজ অফ দ্য হ্যাশ টেবিল, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা খুব একটা ভালো হলো না।
বাট হয়তো ছোটখাটো কোনো সেটের জন্য উই ক্যান ইউজ লিনিয়ার প্রবিং। যখন আমাদের কোয়াড প্রবিং মানে পরেরটা কোয়াড্রেটিক প্রবিং আসছে, সেম টেকনিক, দ্য টেকনিক ইজ এক্স্যাক্টলি সেম। এইখানে আমি যে এইভাবে ইউজ করেছি আইটাকে, সেটা না করে quadratic probing বলছে why you are checking so linearly or consecutively. We need to check that value with some jumps. তখনও বলছে আমি যে এইচ ড্যাশ কে কমা আই, বেসিক্যালি এটাকে অনেক সময় কে কমা আই লেখে লোকে, বইতে দেখতে পাবে আমি এইচ ড্যাশ কে বলেই চালাই, কারণ যেহেতু আই বলে একটা ইন্ট্রোডিউস করছে ফ্যাক্টর, তাই জন্য এইচ ড্যাশ কে কমা আই লেখে। জেনারেলি কি করে তখন এইচ অফ কে প্লাস কি করলো, c1 একটা কনস্ট্যান্ট নিয়ে এলো, বা আমি এটাকে অনেকে a বলে লিখে, কোনো বইতে c1 লেখে, আমি c1 লিখছি, c1 i প্লাস c2 i স্কয়ার, এই কনস্ট্যান্টটা নিয়ে এসে এটার উপর মডেম চাপালো। ঠিক আছে, আমি ডিভিশন মেথডটাকে যেহেতু ইউজ করছি। এবার ব্যাপারটা হচ্ছে এটার ক্ষেত্রে কি হয়, i এর ভ্যালুটা ডেফিনেটলি 0 1 2 এরকম করতে করতে যাবে। এটা ইউজ করলে কি হয়, মানে আমাদের যে জাম্প গুলো রয়েছে, বেসিক্যালি আমরা একটু সেক্টর ওয়াইজ জাম্প করে যাই এবং জাম্প করে ওইখানে ভ্যালুটা চেক করি যে ওই জায়গাটা ফাঁকা আছে কিনা। এটাতে লিনিয়ার কনজিকিউটিভ ইনসার্ট টাইমটাতে তোমাকে এন টাইম ইটারেশনটা করতে হচ্ছে, সেটার চান্সেসটা কমিয়ে দেয়। আনলেস এন্ড মানে আনলাইক এন্ড আনলেস বাকি জিনিসটা সেম, যে এখানে না পেলে আমি আবার আই এর ভ্যালুটা বাড়াবো, দেন পরেরটায় যাবো, দেন হ্যাঁ ডেফিনেটলি c1 আর c2 এর ভ্যালুটা বলা হয় যে তোমরা চাইলে একটু প্রাইম নাম্বার নিও দুটোকে, যদি পারা হয়, যদি কনজিকিউটিভ প্রাইম বলে একটা কনসেপ্ট আছে, আশা করি তোমরা জানো, যে 17 19 এরকম এইরকম প্রাইম চুজ করা যায়, বা চাইলে তুমি অন্য কোনো ভ্যালু চুজ করতে পারো, বাট ইটস আ কনভেনশন টু চুজ দ্য কনস্ট্যান্ট ভ্যালু অ্যাজ আ, তাছাড়া আর কোনো মন্তব্য নেই। ক্লিয়ার কোয়াড্রেটিক প্রবিং? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এন্ড ডাবল হ্যাশিং এও কিন্তু এই ওপেন অ্যাড্রেসিং বা অ্যারে মেথডে কিন্তু চেকিংটা এরকম ভাবেই হবে ইনসার্টের সময়, যে পরপর ভ্যালুগুলোকে আমাকে চেক করে যেতে হবে। ডাবল হ্যাশিং বলছে হচ্ছে একটু মজাদার ব্যাপার, ঠিক আছে, যে তুই যখন ভাই এত খেটে খুটে বানাচ্ছিস নতুন একটা হ্যাশ ফাংশন, why don't you use two hash function either of মানে primarily why don't you use two hash functions? বেসিক্যালি বলছে কি, তুমি h1 কে একটা বাবা যেটা আগে ছিল সেটা নাও, তার সাথে আরেকটা বাবা i h2 কে মানে i ইনটু করে, এটার সাথে i ইনটু করে h2 কে বলে আবার একটা বাবা হ্যাশ ফাংশন সেম জিনিসের উপর নিয়ে এটার উপর মডেম চালা এবং i এর ভ্যালুটা যথারীতি 0 1 2 এরকম করতে করতে এনো। ঠিক আছে, তো এখান থেকে তুই এইটার উপর একটা ভ্যালু পাবি, এটার সাথে একটা ভ্যালু পাবি, যেটা দিয়ে পাবি হয়তো এরকম ডিফারেন্সিয়েট যখন করছিস দুটো হ্যাশ ফাংশন, জেনারেলি হয়তো কি করা হয়, ধরো আমি তোমাকে বলতে পারি, আমরা কি করি, ধরো আমি বললাম, ধরো h1 টাকে আমি বললাম এরকম কিছু ডিজাইন করেছি, ধরো k mod m, আর আমি h2 কে এটাকে ধরো ডিজাইন করেছি হচ্ছে 1 প্লাস k mod n। ঠিক আছে, এরকম ভাবে ডিজাইন করেছি। এবার ধরে নাও হয়তো m এর ভ্যালুটা আমি 13 নিয়েছি, n এর ভ্যালুটা 11, এরকম কনজিকিউটিভ মানে কাছাকাছি ভ্যালু রাখা হয়। ঠিক আছে, দেন আমি ইমপ্লিমেন্ট করছি, দেখা যায় যে ডাবল হ্যাশিং ইউজ করলে কলিশনটা ওপেন অ্যাড্রেসিং এর অ্যারের ক্ষেত্রে ওপেন কলিশনটা অনেকটা রিসলভ হয়, বাট কোনোটাই কোনো জায়গাতেই ওপেন অ্যাড্রেসিং বলো, open addressing is not a good technique, মানে it's not a very good technique to solve collisions, কারণ কোনো না কোনো জায়গায় there is a chance when we have some array methods and we have some consecutive locations we may have chance to have collisions। তো এটারই সবচেয়ে বেটার মেথড হচ্ছে যেটা মানে আমরা যেখানে কলিশনটাকে অন্যভাবে রিসলভ করে দিচ্ছি, সেটা হচ্ছে চেইনিং। আশা করি এত অবধি কারোর কোনো অসুবিধা নেই। আর কি করে তাহলে ভ্যালুটা খুঁজতে হবে, দেখো এই ফাংশনটা দিয়ে যদি আমি ভ্যালুটাকে ইনসার্ট করি, তাহলে এর উল্টো মড করলেই ভ্যালুটাকে পাওয়া যাবে কোন লোকেশনে আছে। আশা করি সেটাকে বোঝাতে হবে না। মানে ধরো 4 কে যদি 2 দিয়ে ভাগ মানে 4 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় 2 পাই, তাহলে 2 ইনটু 2 করলে আবার 4 পাবো, সেটা তো আশা করি বুঝতে পারছো তোমরা। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বুঝতে পারছো মানে সার্চিংটা কিভাবে করতে হবে হ্যাঁ সেটা আশা স্যার করি বুঝতে বুঝতে পেরেছো। পেরেছি। মানে জাস্ট উল্টো কেস করতে হবে, মানে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটাকে দিয়ে ভাগ করে দিলে আবার সার্চিংটা পেয়ে যাবো। তাহলে দেখো আমাদের লাস্ট যেটা চেইনিং,
তোমরা একটু মনে করো হচ্ছে রেডিক সর্টের কনসেপ্ট, ঠিক আছে? তাহলেই চেনিং বুঝে যাবে। আমরা একটা লিস্ট আছে, মানে ভাবো এরকম, যেখানে আমরা কিছু লোকেশন নিয়ে রেখেছি। এটা হচ্ছে চেনিং, দ্যাট মিনস লিংক লিস্ট মেথড। তো চেনিং এর যেটা হচ্ছে ধরো 0 1 2 এরকম করতে করতে 100 অবধি রয়েছে। সাপোজ আমার ধরো যে কোনো একটা হ্যাশ ফাংশন নিতে, সাপোজ hk ইকুয়ালস টু k মডেল, ঠিক আছে? তুমি k1 k2 করতে করতে kn অবধি ইউজ করেছো প্রত্যেকটা। অথবা ধরো k1 k2 আর k3 তোমার তিনটেরই ভ্যালু দিয়েছে 0, কি হবে? k1 k2 k3। আবার ধরো কোনো কোনো একটা 4 এর জন্য বা k6 এর জন্য হয়েছে 3 আর 4, তাহলে এখানে 3 থাকবে, এখান থেকে k3 k4, 4 এর জন্য হচ্ছে k6, এরকম বলবে। আবার যদি কোনোটার সাথে থাকে তাহলে এগুলো করবে। দিস ইজ কল্ড অসুবিধা। না না স্যার। আশা করি ট্রেনিং এ কারোর অসুবিধা হয়নি। দিস ইজ দ্য মোস্ট মানে বেটার টু সলিউশন। কারণ কি দেখো এখানে আমাদের এখানে স্ট্যাটিক প্রোগ্রামিংরা সেই ভ্যালুটা রাখতে হবে, কত কি স্টোর হচ্ছে বা কোন পরে স্টোর হচ্ছে সেগুলোকে হবে। তবে না আমাদের টাইম আমাদের যদি ভ্যালু আছে। স্যার আমার কাছে না তোমার ভয়েসটা কেটে কেটে আসছে, আমি জানি না অন্যদেরটা, আমার তাহলে হ্যালো হ্যালো, আমি তোমাদের স্যার কথা সব এবার শুনতে পাচ্ছি কিন্তু। আচ্ছা স্যার আমার দেখো, শোনা যাচ্ছে। আচ্ছা এবার জানছে তো শোনা সংকেত? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার ধরো আমার স্যার নেটওয়ার্ক কিছুই হচ্ছে, হ্যাঁ আমি নেটওয়ার্ক কিছুই রয়েছে কোনো না কোনো। এবার ধরো 5 ধরো কেউ বললো, তাহলে আমি 5 এর লোকেশনটায় যাবো। এবার 5 এর লোকেশনটায় গিয়ে আমি জাস্ট একটা ভিজিট করব, এখানে ট্রাভার্স করব ওই পাতটা ধরে, ওখান থেকে আমি খুঁজে পেয়ে যাব কোন জায়গা থেকে আছে। হ্যাঁ বলতে পারি যে বিগো অফ ওয়ান, মানে একটা সার্চেই পাচ্ছি না। অন্য জায়গার ক্ষেত্রে দেখো, যেহেতু তোমাদের লোকেশন গুলোই মানে যে এলিমেন্ট গুলো খুঁজতে হবে সেগুলোই হ্যাশ টেবিলে যেহেতু আছে, আমি ডিরেক্টলি হ্যাশ ফাংশনটাকে উল্টো করে বসালে সেই জায়গাটাতেই ডিরেক্টলি পয়েন্টারটাকে মুভ করাতে পারি বলে কনস্ট্যান্ট টাইম সার্চিং বলছিলাম। এখানে হয়তো কনস্ট্যান্ট টাইমটা হয়তো সাইজটা অনুযায়ী হয়তো একটু বেড়ে যেতে পারে, হয়তো মানে মোর মানে যেটা 1 ইউনিট লাগছিল সেটার জায়গা তো 4 ইউনিট লাগবে, বাট স্টিল বাট কলিশন হওয়ার চান্সটা একেবারেই কম। সেই জন্য এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে? দ্যাটস ইট অল অ্যাবাউট হ্যাশিং। তোমরা হ্যাশিং শিখে গেলে। আরেকটা কোয়েশ্চেন আছে, হাউ ক্যান রিমুভ দ্য ডেটা ফ্রম হ্যাশ টেবিল, মানে উইথ চেনিং মেথড ডিলিটিং অ্যান এলিমেন্ট লিডস টু আ deletion of a node from a linked list, and linked list থেকে একটা নোড ডিলিট করার মতো। for the other methods a deletion operation may require a more careful treatment of collision resolution. Consider an example is linear probing, যেটা দেখো নিচে করে দেওয়া আছে। There are 10 space data inserted in the order a1 a4 a2 b4 and b1. There is a collision resolution at b4 and b1 and a4 and now a4 and a2 is deleted. First দেখো a1 a2 b1 a4 b4 এরকম ভাবে রয়েছে। তো বাস তারপর তোমাকে বলেছে হচ্ছে যে ডিলিট করতে হচ্ছে a4 আর b1 আর b4 এর মধ্যে কলিশন হয়েছিল, তাই জন্য হচ্ছে পরপর a4 যেহেতু আগে ঢুকে গেছে তাই জন্য হচ্ছে তোমার পরে লিখতে হয়েছে b4 কে। তো এবার দেখো তুমি দেখতে পাচ্ছ যে কি হয়েছে, ফার্স্টে তুমি a4 কে ডিলিট করেছো, দেন a2 কে ডিলিট করেছো। এবার a2 কে ডিলিট করার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমি কি করে বুঝবো যে ওই যে মাঝখানের যে গ্যাপ গুলো তৈরি হয়ে যাচ্ছে সেই গ্যাপ গুলোকে তার মানে আমাকে কি করে মেকআপ করতে হবে। এই যদি ওপেন অ্যাড্রেসিং দেওয়ার পর ডিলিট করতে হয়, জেনারেলি হচ্ছে যে লিস্ট অফ এলিমেন্টটা পড়ে রয়েছে তোমার আফটার রিমুভ করার পর, ওটাকে আবার প্রত্যেকটা ভ্যালুকে হ্যাশ ফাংশনে ফেলতে হয়। হ্যাশ ফাংশনে ফেলার পর যে কারেন্ট অরিজিনাল ভ্যালু যে মডগুলো মানে যে রিমাইন্ডার ভ্যালুগুলো পাচ্ছ বা যে তুমি যে হ্যাশ ফাংশনটা চুজ করেছো যে লোকেশন ভ্যালুগুলো পাচ্ছ, যদি ডিলিট করার পর দেখতে পাও যে ওই জায়গাগুলো খালি হয়ে গেছে, তাহলে ওইগুলোকে সোয়াপ করে দিতে হয়, মানে শিফট করিয়ে দিতে হয় ওই জায়গাটায়, ঠিক আছে? দিস ইজ দ্য টেকনিক অফ ডিলিশন। আই গেস ক্লিয়ার সবার, ঠিক আছে? সো হ্যাশিং ডান। এবার বলো কারোর কোনো কোয়ারিজ থাকলে আমি সেগুলো বলে দিচ্ছি। হ্যালো।
Is there any query? না না স্যার। হ্যাশিং শেষ। এবার তোমরা বলো যদি কিছু আর কোনো কিছু জানার থাকে, আর তোমাদের আর কি বলার আছে বলো, সেটা শুনছি। তোমাদের সিলেবাসে আর কিছু পড়িয়েছে কলেজে? Is there anything left I didn't teach you? এরকম কিছু ঘটেছে কি? না স্যার, এখন তো মনে হয় 3 এর জায়গাটাই করাচ্ছে। আচ্ছা, যদি দেখো ট্রিতে দেখো অনেক ধরনের ট্রি আরো হয়, সেগুলো যদি করায় তাহলে আমাকে বলো। লাইকওয়াইজ রেড ব্ল্যাক ট্রি প্লে। হ্যাঁ বলো। না স্যার ঠিক আছে, বলেন, আমি বলছি তারপর। আমি বলছিলাম যে আরো অনেক ধরনের ট্রি হয় তোমরা যেগুলো শিখেছো সেগুলো ছাড়া, লাইক রেড ব্ল্যাক ট্রি, স্প্লে ট্রি, কেডিডি ট্রি, এগুলো হয়। তো সেইগুলো ছাড়া তারপর কেএমপিএসসি ট্রি, তো এই ট্রি গুলো বা র্যান্ডম ফরেস্ট, এগুলো তোমাদের কোনোদিন শিখিয়েছে কিনা দেখো। জেনারেলি এগুলো সেকেন্ড সেমিস্টারে, মানে তোমাদের সেকেন্ড, তোমরা তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেম তাই তো, না থার্ড সেম? না থার্ড সেম তোমরা, তাই তো? হ্যাঁ থার্ড সেম। থার্ড সেমেতে এগুলো থাকে না, এগুলো আর একটু বড় হলে মাল্টিমিডিয়াতে তখন পড়া হয়, স্প্লে ট্রি, সেগমেন্ট ট্রি, এগুলো যদি তোমাদের কোনোদিন করিয়ে থাকে রেড ব্ল্যাক ট্রি এগুলো, তো সেগুলো বলো, কারণ এগুলো অল আর ডিফারেন্ট কাইন্ড অফ বাইনারি সার্চ ট্রি, বাট স্ট্রিক্টলি ব্যালেন্সড আর নট স্ট্রিক্টলি ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি। মানে বাইনারি সার্চ ট্রিকে ভালোভাবে স্টোর করার জন্য এবং স্পেস ওরিয়েন্টেশনটাকে কমানোর জন্য এটা এগুলো সব আছে। তো যদি এগুলো তোমাদের থাকে সেগুলো বলবে, আমি তখন করিয়ে দেবো। ডাব্লিউবিটির কোনো কলেজে নেই, যদি ইউএম করায় তো তাহলে সেই জন্য আমি বললাম আর কি। তো তোমরা আমাকে জানিও সেটা কি আছে না আছে। হ্যাঁ এবার সংকেত বলো কি বলছিলে। স্যার আমি বলছি যে ট্রি এর বাইনারি ট্রি এর যে প্রপার্টি গুলো আছে না স্যার, যেগুলো তোমার ওই বইটা থেকে করতে বলেছিলাম দেবাশিস সামন্ত। দেবাশিস সামন্ত স্যার, ওইখানে না দুটো, একটা লাস্টের যে দুটো প্রপার্টি আছে, একটা টোটাল নাম্বার অফ বাইনারি ট্রিজ পসিবল উইথ n নোডস, এটা আছে 1/n+1 ইনটু মানে কম্বিনেশন, এটা 2n/cn। হ্যাঁ এইটার তো মানে প্রুফটাতে কেমন লিখে লিখে করেছে স্যার, এই জিনিসটা আমি বুঝতে পারছি না একদম। আচ্ছা তাহলে আমাকে লাগবে স্যার প্রুফটা? প্রুফগুলো, এইগুলোর প্রুফ লাগে তুমি, আমি ঠিক আছে তাহলে আমি এগুলো তোমাদের পরের দিন প্রুফগুলোকে দেখিয়ে দিলে ভালো হয়, তাই তো? একটু এক্সপ্লেন করে দিলে যেগুলো তোমরা বুঝছো না, ঠিক আছে? আমি সেগুলো তাহলে লাস্টের তিনটে বুঝতে পারছি না যেরকম করে। ঠিক আছে আমি তাহলে ওগুলো বলে দেবো লাস্ট সেকেন্ড নেক্সট ডে, কারণ আমি এই মুহূর্তে বইটা আমার কাছে নেই, আমাকে একবার দেখতে হবে, কারণ এক্স্যাক্টলি সবকটা প্রুফ আমারও মনে নেই, আমাকে একবার একটু হয়তো দেখতে হবে। ওটা সম্ভবত বোধহয় এরকম ভাবে কিছু লেখা থাকবে তোমার কিছু ওই কম্বিনেশনটার আগে বোধহয় একটা কোনো পস্টুলে মানে ইয়ে ধরেছে, অ্যাপ্রক্সিমেশন ধরে বা কন্ট্রাডিকশন ধরে প্রুফ করেছে, তো লিখে লিখে। ঠিক আছে আমি বলে দেবো। স্যার এখানে ওই অ্যাসাইনমেন্টের মানে অ্যাসাইনমেন্ট গুলোকে দেখে দেখে করতে বলেছে, মানে প্রুফটাতে কিছু মানে ডাইরেক্ট করেই দেয়নি প্রুফটাতে কিছু। ঠিক আছে আমি ওটা দেখছি, আমি করে দেবো, কারণ আমার কাছে গ্রাফ থিওরির বই আছে, তো আমি ওটা থেকে করে দেবো। আর বলো। ওইটা আর একটা, আর স্যার তার আগের যেটা height of a complementary binary tree with n number of nodes, এটা log base 2n+1, হ্যাঁ ওটা লাগবে তো। হ্যাঁ হ্যাঁ এইটা স্যার এই পুরোটা আছে আবার মনে হয় ওই ফ্লোর ব্র্যাকেট না সিলিং ব্র্যাকেটের মধ্যে আছে এটা আবার। এইটাও বুঝতে পারছি না স্যার। ঠিক আছে আমি বলে দেবো। আর কোনো কারোর কোনো ডাউট? স্বাগতা, রাজন্না, বিকি, সহেলি, তারপর শাগনিক, এদের কোনো ডাউট? তুই হবে নি ডাউট? হ্যাঁ বলো। স্যার বলছি ওই যে বাইনারি ট্রির ক্ষেত্রে ট্রি পার্টে আপাতত পড়ছিলাম, তো ওই থ্রেডেড বাইনারি ট্রি যেটা না, আচ্ছা ট্রাভার্সাল বলছো? ট্রাভার্সাল বলছো? পোস্টফিক্স টু প্রিফিক্স ওই যে ওই পোরশন গুলো না স্যার, পোস্টফিক্স টু প্রিফিক্সটা আরেকবার বলুন, বলে দেবেন? পোস্টফিক্স টু প্রিফিক্স আমি করাইনি। পোস্টফিক্স টু প্রিফিক্স আমি বললাম করতে গেলে দুটো স্ট্যাক মেইনটেইন করতে হবে, আমি ইনফিক্স টু প্রিফিক্স করেছিলাম। আচ্ছা হ্যাঁ মানে প্রিফিক্স, ইনফিক্স টু প্রিফিক্স আর ইনফিক্স টু পোস্টফিক্স। পোস্টফিক্স টু প্রিফিক্স যদি করতে হয় সেটা ডাইরেক্টলি হয় না, ওটা দুটো স্ট্যাক মেইনটেইন করতে হয়। এটা তো ট্রিতে না, এটা তো তোমার স্ট্যাকে। আর বলে ইন অর্ডার, পোস্ট অর্ডার, প্রি অর্ডার যেগুলো আছে সেগুলো হচ্ছে ট্রি। না ওগুলো ঠিক আছে, ওগুলো তো ট্রিতে, মানে পোস্টফিক্স টু প্রিফিক্স একটা জায়গা আমি জানি কোথায় দেখছিলাম। পাবে 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 পাবে, হয় হয় না এরকম নয়, হয়। যদি তোমাদের কলেজে করায় তাহলে বলবে, আমি করিয়ে দেবো, কারণ ওটা কঠিন, ওটা দুটো স্ট্যাক মেইনটেইন করতে হয়।
মানে জেনারেলি আসে না। তোমরা যদি বলো শিখতে, আমি শিখিয়ে দেবো, আমার কোনো ব্যাপার না, আমি শিখিয়ে দেবো, কারণ আমি একটা এক্সাম্পল খুঁজে রেখে তোমাদের শিখিয়ে দেবো। আমাকে তাহলে একটা টেক্সট কেউ করে দিতে পারবে গ্রুপে যে স্যার এইগুলো একটু নেক্সট দিন করিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো হয়। যদিও নেক্সট দিন 11 তারিখ, মানে নেক্সট বুধবার 11 তারিখ পড়ছে না, সংকেত দেখো তো একটু। হ্যাঁ 11 তারিখ পড়ছে। 11 তারিখ পড়ছে। আপনার ফিরতে ফিরতে কখন হবে আমি জানি না, কারণ আমার 3টে পেপারের পরীক্ষা রয়েছে সেদিনকে। সকাল 6টা 7টা 10টা থেকে ধরে নাও বিকেল 7টা অবধি আমার পরীক্ষা। আমি ক্লাস নিলে তোমাদের একটু রাতের দিকেই নেব ক্লাসটা। আমি সেদিনকে কতটা দেখাতে পারবো বলতে পারছি না, বাট আমি দেখিয়ে দেবো এর মধ্যে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের যে ডাউট গুলো হচ্ছে না, সেটা একটা টেক্সট করে আমাকে পাঠিয়ে দাও। আমার যদি কিছু দেখতে লাগে বা কোনো নোটস তৈরি করতে লাগে, আমি সেটা করে তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে স্যার। এটা তোমাদের দ্বারা মানে পসিবল তো? এটা তোমরা করতে পারবে তো? রিমন ফিমন বাদ বাকিদের কোনো অসুবিধা? সহেলি, রাজন্না, শাগনিক, তোমাদের কোনো অসুবিধা? বা রনক, ডু ইউ হ্যাভ এনি ডাউটস রিগার্ডিং এনিথিং? দেখি তোমাদের যদি কেউ কিছু থাকে তো বলো, আর যদি না থাকে দেন উইল স্টপ ওভার দেয়ার হিয়ার। গুড নাইট। তোমরা পড়ে নাও, যেগুলো রয়েছে সেগুলো পড়ে ঠরে নাও, দেন আমাকে বলো কোনো ডাউট থাকলে। আর কোনো চ্যাপ্টার যদি রিভিশনের মনে হয় তোমাদের দরকার আছে, আর কোনো ট্রি ফি রিলেটেড কোডিং যদি তোমাদের শিখতে হয়, যারা বিএসটি করে স্যার ইমপ্লিমেন্ট করবো, সেটা একটু যদি একবার দেখিয়ে দেন, আর এই কোডিং গুলো যদি দেখিয়ে দেন, তাহলে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিতে পারি। তোমাদের কি বিএসটি বা এখানের একটা কোড সি দিয়ে কি করে ইমপ্লিমেন্ট করতে হয় দেখালে সুবিধা হয়? তাহলে আমি একটা কোডও দেখিয়ে দেবো। না বিএসটি ইমপ্লিমেন্ট করতে পারবে নিজেরা? ট্রি এর কোড আসবে, কিন্তু আমি একটা কথা বলে দিই, ট্রি গ্রাফের কিন্তু কোড আসবে। বিএফএস, ডিএফএস, প্রিম, স্প্রুস্কাল, ডিক্সট্রা, অ্যাটলিস্ট এই 4-5টা কোড ভালো করে প্র্যাকটিস করবে। বিএসটি ইমপ্লিমেন্টেশনের কোড প্র্যাকটিস করবে। ল্যাবে কিন্তু যেই 5টার মধ্যে একটা পড়বে সবার, মানে যার ভাগ্য খারাপ থাকবে। আর বিএসটির কোড মোটামুটি কিন্তু 300-400 লাইন। স্যার এইগুলো স্যার একদিন একটু এইরকম করে বলে দিও না যে স্যার কোনটা কোনটা ইম্পর্টেন্ট। এরে তাহলে তো কোশ্চেন বলে দিত, আমি তোমাদের কোশ্চেন মোটামুটি জানি। স্যার বলে দিন স্যার, কোশ্চেন না বললে স্যার টপিক গুলো যেমন যেরকম বলছিলে ওরকম টপিক গুলো যদি বলে দাও তাহলেও সুবিধা হবে। ঠিক আছে, আমি বলে দেবো কোন কোন টপিক করে যাবে না যাবে, সেসব বলে দেবো। ঠিক আছে, সেসব আমি বলে দেবো। কোশ্চেন সোজা হয়েছে, কোশ্চেন কঠিন হবে না। তোমাদের জানুয়ারিতে এক্সাম হবে সেমিস্টার। কি কলেজ খুলে যাবে? তোমাদের কলেজ খুলবে হয়তো, জানি না কি, আমি আপাতত অনলাইনে জেনেছি, বাট তোমাদের সেমিস্টার পসিবলি জানুয়ারি। যা কথা হলো আমার তোমাদের কলেজের মাথাদের সাথে, মানে তোমাদের টিচার স্থানীয় লোকেদের সাথে যা আমার কথা হলো, সেই হিসাবে আমি বলছি। আচ্ছা আচ্ছা। আর বেসিক্যালি স্যার আমি আগের দিন রাজন্না বলছিল যে তুমি স্যাটারডেতে ফ্লিপ ফ্লপ অবধি পড়ে রাখতে বলেছো। হ্যাঁ হ্যাঁ। তো আমি স্যার আগের দিন দেখছিলাম স্যার, মার্কস ডিমার্কস থেকে স্যার মানে ওগুলো জিনিসগুলো তো বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোয়েশ্চেন কিরকম আসবে স্যার সেটা বুঝতে পারছি না। ওই যে যা করিয়েছি এদিক ওদিক, যা করিয়েছি এদিক ওদিক, মানে তোমার ধরো এটা দিয়ে ওটা, ওটা দিয়ে এটা, ওইসবই আছে। কনভার্সন গুলো যে মার্কস থেকে ফুল অ্যাডার, হ্যাঁ ওইসবই আসবে। খুব ভাগ্য ভালো থাকলে তোমাদের ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন দেবে, না হলে নইলে ওইরকম ভুলভাল। স্যার একটা একটু বলো, ভুলভালের মতোই একটা একটু বলো। ওই ধরো বললো যে ডিকোডার দিয়ে ডিমাল্টিপ্লেক্সার ডিজাইন করে দেখাও। তোমরা কোয়েশ্চেন সোজা হবে, কঠিন হবে না। তোমাদের কোয়েশ্চেনে একটু বহর পাবে যারা থার্ড ইয়ার, যদি চেনা না থাকে তাদের বলে রেখো, তাদের একটু কোয়েশ্চেন টাফই হবে। অ্যাটলিস্ট 2-4টে পেপার, তোমাদের ডেটা স্ট্রাকচারের পেপার সোজাই হবে, কিন্তু যা দেখলাম সোজাই হয়েছে। ঠিক আছে, কঠিন না। তোমাদের সাবমিট হয়ে যাবে বোধহয় পরের উইকের মধ্যে সেমিস্টারের কোয়েশ্চেন। আর তারপর মডারেটর যাবে, তারপর সে যা করবে। ঠিক আছে স্যার। বাট ভালো সোজা কোয়েশ্চেন হবে, আমি এইটুকু বলতে পারি। মডারেটর কে যায় সেটাই হচ্ছে ব্যাপার। আমি গেলে একটাও কোয়েশ্চেন নেব না, সব নতুন নতুন দেবো। স্যার বলো না স্যার, যা করবে করো, বলো না এখন স্যার, এখন থেকে চাপ নিয়ে বেকার।
না না সোজা কোশ্চেন হবে। আমি আগের বার সিতে যা বলেছিলাম তাই কমন পেয়েছিলে তো? হ্যাঁ স্যার সেটা ঠিক। সিতে কমন পেয়েছিলে, তাহলে বর্ষাটাকেও কমন পেয়ে যাবে। আমাদের ইউএমএ কি কোশ্চেন হয় না? কমন আমি স্যার পারলেই হবে। কমন বলতে হচ্ছে কি তোমাদের জানার মধ্যে পড়লেই হলো। আমি দেখো এক্স্যাক্টলি a প্লাস b আসবে সেটা তো বলতে পারবো না, সেটা জানলেও আমি বলবো না। যেটা জানলেও আমি বলবো না যে a প্লাস b আসবে। তোমার আমি বলতে পারি যে যোগ আসবে, এরকম টাইপের আসবে। হ্যাঁ যোগ আসবে, এবার কি যোগ আসবে সেটা তোমাদের বুঝতে হবে। আমি তো তোমাদের বলেই দিলাম, যা যা দেয় তোমাদের মোটামুটি বলে দিলাম, এই হচ্ছে ব্যাপার। এই অনুযায়ী প্র্যাকটিস করো, কমন পেয়ে যাবে। আর যা নোটস দেয়া আছে বা যা ডেটা স্ট্রাকচার পড়ানো আছে তোমাদের গেট অবধি যদি ঠিকঠাক ভাবে এটাকে পড়তে পারো, দেবাশিসের মধ্যে পড়তে পারো, গেটেও কিছু পড়তে লাগবে না, এই নলেজ দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, একটা একটা করে বুঝতে। হ্যাঁ তোমাদের গেট ফেট নিয়ে আমি পরের সেমিস্টারে জ্ঞান দেবো। 4th সেমিস্টার হবে তো তখন থেকে জ্ঞান দিয়ে দেবো। যদি ক্লাস করতে হয় বা যারা এমটেক করতে চাও কোথায় ভর্তি হবে, বা আমার ক্লাসেস থাকে সেইগুলোতে ভর্তি হবে কিনা, সেগুলো পরের সেমিস্টারে জ্ঞান দেবো। ঠিক আছে, আর পরের সেমিস্টারটা মনে করো আমি একটাই কথা যারা কম্পিউটার সায়েন্সের এখানে বলবো, যারা আছো, যারা আমার কাছে পড়ছো বা যারা পড়ো না, বা যারা সব পড়ো বা পড়ো না, সবটাই বলবো এইখানে তোমাদের যে দুটো কোর্স সাবজেক্ট আছে, সেটা হচ্ছে এক হচ্ছে ডেটা স্ট্রাকচার আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, আর সঙ্গে ডিসক্রিট যেহেতু তোমরা পড়ে নিলে, এই তিনটে সাবজেক্ট কিন্তু খুব ভালো করে তৈরি রেখো। অ্যাটলিস্ট ওয়ান অফ মানে টু, অনেকে হয়তো সিএটাকে বাদ রাখে কারণ অনেকেরই জোন নয় ওটা, বাট ডেটা স্ট্রাকচার কিন্তু সবাইকেই ভালো করতে হবে। আমি এই কারণে বলছি, তোমরা পরবর্তীকালে যদি ধরো কম্পিউটার সায়েন্স জেএসি বা সিভিল সার্ভিসেস এর জন্য যদি ধরো কোনো জায়গায় তোমরা আইএএস বসতে যাও, বা সিবিআই ইন্টেলিজেন্স ব্যুরো বা সিবিআই তে যদি সার্ভেইলেন্স অফিসারের পরীক্ষায় বসতে চাও, ফার্স্ট তিনটে পার্ট হচ্ছে পরের সেমিস্টারে একটা পড়বে অটোমাটা, ওইখান থেকে প্রচুর কোয়েশ্চেন থাকে, ডেটা স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন থাকে, ডিবিএমএস থেকে কোয়েশ্চেন থাকে, নেটওয়ার্কিং থেকে কোয়েশ্চেন থাকে, ওএস থেকে কোয়েশ্চেন থাকে। এই পাঁচটা ওয়ান অফ দ্য ফাউন্ডেশন। আরেকটা হচ্ছে অ্যালগরিদম, যেহেতু মানে সাইবার সিকিউরিটির উপর কোয়েশ্চেন হয় তাই জন্য নেটওয়ার্কিংটা লাগে, আদারওয়াইজ অনেক জায়গায় নেটওয়ার্কিং কমিয়ে দেয়। তো সেই জন্য আমি তোমাদের বলছি এই 5-7টা সাবজেক্ট কিন্তু মাইলস্টোন হিসেবে লাইফের তৈরি করো। মানে একজন সিএসসি ইঞ্জিনিয়ারের এই জায়গাগুলো সবার স্ট্রং থাকা উচিত। মানে যাই জিজ্ঞেস করবো, যখন জিজ্ঞেস করবো বলতে পারবো। হয়তো ইনস্ট্যান্ট সবকটা অ্যান্সার মনে আসবে না, বাট কনসেপ্টটা কি সেটা যেন মনে থাকে, সেইভাবে নিজেদের প্রিপেয়ার করো। আমি তোমাদের খারাপ হিসাবে মানে আমি জ্ঞান দিয়ে ফেলছি, বাট আমি কাউকে কোনো জ্ঞান বা ছোট করতে চাইছি না, বাট যাই হোক এটা আমার মনে হলো বলা দরকার তাই বললাম। ঠিক আছে, এই জায়গাগুলো নিজেদেরকে এইভাবে প্রিপেয়ার করো। এক সেকেন্ডলি হচ্ছে পরের সেমিস্টার মানে 4th সেমিস্টার থেকে শুরু হলো হচ্ছে সিএসসি সবচেয়ে চাপের সেমিস্টার। কারণ যারা ইসি নিয়ে পড়ো তারা হয়তো, যাদের ইসি বন্ধু আছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছু আছে, তারা জানো, তাদের জিজ্ঞেস করবে যে ইসি সবচেয়ে কঠিন সেমিস্টার হচ্ছে এই 3rd সেমিস্টারটা, ওদের প্রচুর বাঁশের সাবজেক্ট আছে। কিন্তু সিএসসির বাঁশ হচ্ছে শুরু 4th সেমিস্টার থেকে, কাঁদিয়ে ছাড়বে যদি ঠিকঠাক ভাবে না বোঝো। আর সিএসসি এখন থেকেই বলে রাখছি, যেহেতু এন্ডে চলে গেছো, তোমরা অলরেডি চলে এসছো, পরের বারে একটা সাবজেক্ট পড়াবো যেটা অটোমাটা বলে, ওটা ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। তোমরা সিনিয়রদের থেকে একটু জিজ্ঞেস করে নেবে। আমি ওই টাইমটা না কেন একটা উড়নচণ্ডী টাইপের হয়ে থাকি যখন পড়াই, ঠিক আছে, যাকে যা তা খুশি বলে দিই, কারণ ওটা আমার হচ্ছে রিসার্চের ফার্স্ট রিসার্চ পেপারে বলতে পারো, ওটার উপর আমি কাজ করি, এখনো স্টিল কাজ করি। তো সেইটার হচ্ছে ওই সাবজেক্টটা যখন পড়াবো চেষ্টা করবে সব ক্লাস মিস করো, অটোমাটার ক্লাস মিস করো না, কারণ অটোমাটার ক্লাস মিস করলে, একটা ক্লাস মিস করলে পরের দিন আর ধরতে পারবে না। ডেটা স্ট্রাকচার সিও সিএ মিলিয়ে যা সিলেবাস তার ডাবল সিলেবাস অটোমাটাতে, ঠিক আছে, ভয় দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি তার ডাবল সিলেবাস। কিন্তু শেষ করা খুব কঠিন, এবং প্রত্যেকটা টপিকের অ্যাটলিস্ট 15-20 টাকা করে ডিফারেন্ট টাইপ অফ এক্সাম টাইপস আছে মেশিনে। তো সেই জন্য আমি তোমাদের বললাম ওই জায়গাগুলো কিন্তু একটু মিস করবে না, ওই জায়গাটা খুব সহজ করে। এইটুকু বলতে পারি অটোমাটা সহজ লাগবে তোমার, বা তোমরা আমার কাছে যদি 5-10 জন যারা পড়ছো তারা বাদে বাদ বাকি যারা থাকবে তাদের থেকে সহজ লাগবে অটোমাটা। প্রচুর ইউটিউবে ভিডিও পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউটিউব ভিডিও রিলায়েবল না, প্রচুর ভুল করা আছে অনেক জিনিসপত্র। তো সেই জায়গাগুলো ভালো করে পড়ো। আর তোমাদের পরের সেমিস্টারে আমি আরেকটা সাবজেক্ট তোমাদের পড়িয়ে দেবো, সেটা যেটা 5th সেমিস্টারে থাকে, সেটা হচ্ছে জাভা, যাতে তোমরা একটা ট্রেনিং করতে পারো। আমি তোমাদের অনেকদিন আগে বলে দিয়েছিলাম। তো সেইগুলো তোমাদেরকে আমি পরের সেমিস্টারে মানে একদম সেমিস্টারের এন্ডের যে ক্লাসটা হবে এই নভেম্বরের লাস্টের দিকে, সেখানে সব বুঝিয়ে দেবো। দেন তোমাদের তো ডিসেম্বর তোমরা নিজেরা পড়বে, জানুয়ারি থেকে তোমাদের সেমিস্টার হয়ে গেলে ইমিডিয়েট তারপর ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে?
স্যার জানুয়ারিতে কি হবে মানে তাই মানে শুনেছি, আমি জানি না, তাই শুনেছি। এবার তোমরা চাইলে আমার কাছে ডিসেম্বরে পরীক্ষা দিতে পারো, পরীক্ষা পড়তে পারো, সেটা আমার কোনো ব্যাপার না, সেটা তোমাদের ব্যাপার। জেনারেলি ডিসেম্বর অবধি সেমিস্টার থাকলে আমি নভেম্বরে অফ করে দিই, মানে নভেম্বরটা পড়িয়ে আমি ডিসেম্বরটুকু যেটুকু থাকে পরীক্ষা মরীক্ষা হ্যান ত্যান ল্যাব ফ্যাব অনেক ঝামেলা থাকে, আমি অফ করে দিই। কিন্তু এইবারের সিচুয়েশনে আমি যতদূর শুনছি যে জানুয়ারিতে তোমাদের পরীক্ষা হবে, ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে, ফার্স্ট ইয়ারে ক্লাস হবে, ফার্স্ট ইয়ারে মানে ফেব্রুয়ারি মার্চে ফেব্রুয়ারি অবধি বোধহয় ক্লাস করিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে ওদের পরের বছর 3টে পরীক্ষা নিয়ে আবার ডেলি সেশনে ফেরাবে, এরকম কথা শুনেছি আমি। তো জানি না এখন কি হবে। তাহলে তো আমাদের পরের সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টারও পিছিয়ে যাবে, জুন মাসের দিকে তাহলে পরীক্ষা হবে তাহলে যদি এটা হয়। আমি মে মানে মাসে একটু পেছাবে হয়তো, নাও পেছাতে পারে, কারণ ওরা মেকআপ করতে এনে মানে ওটাকে শর্ট করে দিয়ে মেকআপ করবে, এটাও করতে পারে। এবার এটা গভর্নমেন্ট যা ডিসাইড করবে সেটা তো জানি না। স্যার শর্ট করবে স্যার, শর্ট যেটা করবে সেটা কি সিলেবাসটাকে শর্ট করবে নাকি টাইমটাকে শর্ট করবে? টাইম স্প্যান শর্ট হবে, সিলেবাস কিছু কমবে না। তাহলে তো অসুবিধা হয়ে যাবে, সিলেবাস কমবে না। তুমি বলছো ফোর্থ সেমিস্টারই আছে ওইগুলো। ফোর্থ সেমিস্টার থেকে হচ্ছে তোমাদের বাঁশ শুরু, ফোর্থ ফিফথ সিক্স এই তিনটে হচ্ছে লাইফ মানে লাইফের বাঁশ, পরপর 3টে সেমিস্টার বাঁশ। মানে ধরো ফার্স্ট এরটাই যদি 2x বাঁশ খাও, পরেরটাই 3x খাবে, তার পরেরটা 4x খাবে, এরকম বাঁশ খাবে। মানে সাবজেক্ট গুলো থার্ড ইয়ার হচ্ছে তোমাকে মানে থার্ড ইয়ারে মাথা তুলতে পারবে না যদি মানে দেখো ইঞ্জিনিয়ারিং লোকে বলে ফাঁকিবাজি বিদ্যা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি কেউ মন থেকে ইঞ্জিনিয়ারিং এবং সাবজেক্ট গুলো শিখতে চাও, মানে সবকিছু 2-4টে বই পড়বো, ভেতর জিনিসপত্র জানবো, স্যারের নোট শুধু পড়বো না, আরো বই পড়বো, স্যারের থেকে আরো কিছু জানবো, এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে থার্ড ইয়ারে মাথা তুলতে পারবে না। ফিফথ সেমিস্টার এমনি কাঁদাবে, ডা রয়েছে অ্যালগরিদম। তোমরা সিনিয়রদের জিজ্ঞেস করো তাহলেই বুঝতে পারবে সিনিয়রদের কি অবস্থা হচ্ছে এখন। রিচিক ফিচিককে জিজ্ঞেস করো, তোমাদের রিচিকের সাথে যদি পরিচয় থাকে তো বলে দেবে। আমার স্যার আমার 3-4টে বন্ধুই আছে থার্ড ইয়ারে। আচ্ছা, ওদেরকেই জিজ্ঞাসা করতে হবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এই অবধি রইল। হ্যাঁ স্যার। আর স্যার বলছি যে সিওএ তে না স্যার মানে এত বড় স্যার, মানে সত্যি কথা বলতে স্যার পড়ার ধৈর্য থাকে না। না পড়তে তো হবে, কিছু করার নেই। দুটো সাবজেক্টকে তোমাদের যদি একটা সাবজেক্ট করে দেয় তাহলে তো বড় লাগবে। কম্পিউটার অর্গানাইজেশন একটা সাবজেক্ট, কম্পিউটার আর্কিটেকচার আরেকটা সাবজেক্ট, তোমাদের দুটো সাবজেক্টকে মিলিয়ে মিশিয়ে একটা সাবজেক্ট করে দিয়েছে, তো বড় তো লাগবে, কিছু করার নেই। তোমাদের আর্কিটেকচারে এখনো কিছুটা পার্ট বাকি আছে, ওটা পরের দিন পড়াবো। ওই ফ্লিংস ট্যাক্সোনমিটা বোধহয় পড়িয়েছিলাম, তারপর আর একটা কিছু পড়াতে হবে, তো ওগুলো পড়িয়ে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই, তোমাদের তো সিওএ হয়ে যাবে। ডিজিটালটায় তোমাদের রিভিশনটা যেটা করে কি কি ডাউট হচ্ছে না হচ্ছে সেটা বলবে, বলে দেবো। ঠিক আছে, আর তুমি বলছো সিওএ হয়ে যাবে, আমার সিওএ নিয়ে চাপ। হ্যাঁ কি বলছো মা? বললে কেটে গেল। ডিজিটালটা কি ইলেকট্রনিক্স এর চ্যাপ্টার মেইনলি, মানে ওই ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি ইসি চ্যাপ্টার? হ্যাঁ ইসি সাবজেক্ট, ইসি সাবজেক্ট, বাট ওটা নট অনলি ইসি, মানে সিএসইও আছে ইসিও আছে, দুজনেরই কাজে লাগে, দুজনেরই লাগে, ওটা কমন। মানে ইসির লোকেদের পরের সেমিস্টারে থাকে, তখন আমার কাছে যদি কেউ ইসির লোকেরা পড়তে চায় এটা বলতে পারো, আমি ইসিদের ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াই, আর তোমার ইয়েগুলোও পড়াই, কি বলে ওইগুলো নাম কি, এইসব জিনিসপত্র। তোমরা এই সেমিস্টারের পর কেউ সবাই ট্রেনিং করে নেবে একটা, ওই পিএইচপি মাইস্কেল বা এইসব কিছুর উপরে ট্রেনিং করে নেবে কোনো একটা জায়গা থেকে। স্যার একটা পাইথন, মাইক্রোসফট থেকে একটা পাইথনের ট্রেনিং করাচ্ছে, এমটিএ মাইক্রোসফট ট্রেনিং একাডেমি, এমটিএ। হ্যাঁ যদি মাইক্রোসফট ট্রেনিং একাডেমি থেকে হয় দেখবে ওটা থার্ড পার্টি প্রোভাইড করছে না ফার্স্ট পার্টি, মানে মাইক্রোসফট থেকে প্রোভাইড ডিরেক্ট মাইক্রোসফট। যদি থার্ড পার্টি প্রোভাইডেড এমটিএ হয় তার ডিগ্রিটার ভ্যালিড মানে ডিগ্রিটার যে ভ্যালু সেটা একটু কমে যায়। যদি ক্যালিফোর্নিয়া থেকে ডিরেক্ট এনআইটি থেকে করছি, যেটা এনআইটি এর ওর মাইক্রোসফট মানে এনআইটি এর কোলাবোরেশনে হচ্ছে, যদি এমটিএ ডাইরেক্টলি করতে হয় মানে যেটা মাইক্রোসফট ট্রেনিং একাডেমি, ওটা তোমরা এই মুহূর্তে অ্যাক্সেস পাবে না, কারণ আমাদের সময় অবধি মাইক্রোসফট ট্রেনিং একাডেমি থেকে ডাইরেক্টলি কোর্স হতো। বাট তোমরা একবার মাইক্রোসফটের সাইটে গিয়ে কেরিয়ার ওইখানে ওদের ওই মাইক্রোসফট কোর্সেস দেখতে পারো। আমি এখন জানি না কারণ ক্যালিফোর্নিয়া কিছুদিন বন্ধ ছিল ওদের ইয়েটা,
তো এমটিএ ডিরেক্টলি যে পরীক্ষাগুলো হয় সেটা মেন সার্টিফিকেশন গুলো হয় হচ্ছে .NET এর উপর, ঠিক আছে, মানে মোস্ট প্রেশিয়াস সার্টিফিকেট অফ মাইক্রোসফট ইজ .NET। তো তোমরা যদি ওখানে .NET এর সার্টিফিকেশন গুলো করতে পারো এবং পরীক্ষা দিতে পারো, সেগুলো হচ্ছে খুব মানে তোমাদের জন্য ভালো হবে। মোটামুটি টোটাল 21টা মতো পরীক্ষা দিতে হয়, ঠিক আছে, আমার যতদূর মনে পড়ছে, মানে এক্স্যাক্টলি মনে নেই, কারণ আমি 7টা না 8টা দিয়ে আর দিন, ঠিক আছে, বন্ধ হয়ে গেছিল আমার। তো ওইটা যদি টোটালটা ক্র্যাক করতে পারো তাহলে তোমাকে মাইক্রোসফট থেকে একটা বেঞ্চমার্ক দেবে, মানে ওরাই তোমার একটা পোর্টফোলিও ক্রিয়েট করে দেবে। এবং মানে এখন তো আর বিল গেটস এর সার্টিফিকেট আসে না, এখন নাদেলা আসে, আগে বিল গেটস এর সার্টিফিকেট আসতো, ওর সাইন করা সার্টিফিকেট, ব্লেজার, তারপর রিসলেট, হ্যান ত্যান, তারপর তোমার ওই কাফলিংস সবকিছু মাইক্রোসফটের থেকে আসে। এবং ওরা একটা পোর্টফোলিও বেঞ্চমার্ক যেটা সেট করে দেয় সেটা হচ্ছে এরকম, যদি তুমি ওইগুলো সবকিছু সার্টিফাইড করো, যেসব কোম্পানি মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করে সফটওয়্যার ডেভেলপ করে এবং তারা যদি তোমাকে কোনো না কোনো দিন হায়ার করে, দেন দে হ্যাভ টু পে দ্যাট মাচ অফ অ্যামাউন্ট। ওরাই সেটা তোমার রেজাল্ট ফেশাল দেখে বলে দেবে, মানে একটা হিউজ অ্যামাউন্ট তোমাকে পে করতেই হবে। আদারওয়াইজ যদি তুমি পেমেন্টটা না পাও, ইফ ইউ আর আস্ক টু মাইক্রোসফট কোম্পানি, দে উইল টেক সাম লিগ্যাল অ্যাকশন অ্যাবাউট দ্যাট কোম্পানি, এরকম একটা সিচুয়েশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোসফট ট্রেনিং একাডেমির ফান্ডা, এবং সেই ফান্ডাটা হচ্ছে একদম ডিরেক্টলি, যদি সেটা ক্যালিফোর্নিয়া থেকে ডিরেক্টলি কন্ডাক্টেড এক্সাম হয়, একটা এক্সাম হয় মোটামুটি ধরে নাও 4.5 ঘন্টা 5 ঘন্টা, সারা বছরে ওরা একটা করে, প্রত্যেক বছর একটা করে প্রোডাক্ট লঞ্চ করে .NET এর উপর, সেই প্রোডাক্টের কি কি ড্রব্যাক আছে সেই নিয়ে 4টে কোয়েশ্চেন দেয়, 3টে করতে হয়। আমি 7টা ক্র্যাক করেছিলাম, তারপর গুলা দেয়া হয়নি। এই হচ্ছে ফান্ডা, তো এইগুলো করতে পারলে ভালো, ঠিক আছে। আর তোমরা যদি কেউ .NET শিখতে চাও, এইসব আমি যে জ্ঞান দিচ্ছি এসব টপের জ্ঞান, মানে টপের জ্ঞান বলতে গেলে আমি এসব বাচ্চা .NET আমি ভুলে গেছি, কারণ আমি বহুদিন ইউজও করিনি, ভুলেও গেছি। আমার একজন ভগবান টিচার আছে, আমি যার থেকে .NET শিখেছিলাম কিছুটা, যদি আমি এখন ভুলে গেছি, খুব প্র্যাকটিস করি না বলে, কারণ আমি অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্সে কাজ করি না। আমি একজন ভগবান টিচারকে তোমাদের দিয়ে দেবো, দল বেঁধে যাবে স্যারের কাছে, গিয়ে শিখে নেবে। কলকাতা কেন, ইন্ডিয়ার বুকে ওরকম .NET ডেভেলপার খুব কম আছে, মানে উনি কোম্পানিতে ট্রেনিং দেয়, ঠিক আছে, মানে এই ধরো TCS CTS এর যারা 16 বছর 20 বছর .NET এর এক্সপিরিয়েন্স, তাদেরকে শেখাই গিয়ে উনি। তো ওই স্যারের কাছে চলে যাবে, স্যার শিখিয়ে টিকিয়ে দেবে, আনন্দে শিখে যাবে, .NET ছাড়া কিছু করতে ইচ্ছা করবে না তখন, ঠিক আছে। বাট এটা এখন নয়, আরেকটু শিখে নাও, তারপর করো, আরেকটু পড়ে নাও সাবজেক্ট, তারপর .NET করো, আইডিতে এখনই ঢুকো না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি, টাটা বাই বাই। হ্যাঁ স্যার, টাটা, সবাই ভালো থেকো। আবার শনিবার ক্লাসটা না আমি একটু জানিয়ে দেবো, ঠিক আছে, কারণ আমি কোনখানে থাকবো জানি না, আমার কাল সকালে বেরিয়ে যাবো, আমার কাল সকাল 7টার মধ্যে আমি বেরিয়ে যাবো, আর একটা ক্লাস নিতে যেতে হবে বাইরে। যদি আমি তাড়াতাড়ি ফিরে আসি শনিবার দিন, তাহলে আমি তোমাদের শনিবার দিন কখন কি নিচ্ছি না, আর যদি আমি রাস্তায় থাকি বা উড়ানে থাকি, তাহলে আমি বলতে পারছি না যে আমি কি করে ক্লাসটা নেবো, ঠিক আছে। আমি ফিরে আসার পর, বা যদি আমি দেখি আমার কাছে টাইম রয়েছে, সকালবেলা আমার দেরিতে গাড়ি ট্রাভেলস, তাহলে আমি তোমাদের সকালবেলায় ক্লাস নিয়ে তারপর বেরোবো, ঠিক আছে। ওকে, টাটা। হ্যাঁ স্যার।